সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1418তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার পার্শ্ববর্তী এক জেলার ছেলে মোহাম্মদ সিয়ামের জীবনের আটকে ওঠার মতো এক আশ্চর্যজনক অলৌকিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বাসর ঘরে স্বামী রূপে ঘরে ঢুকলেন অন্য কেউ। নববধূর কাছে বাসর রূপে নববর্ষে যে ঘরে ঢুকলেন অন্য কেউ। এই গল্পটা রাজধানী ঢাকার বুকে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর, অবাক হয়ে যাওয়ার মতো বাস্তব ঘটনা, যা শুনলে রীতিমতো আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে এবং আপনি আটকে উঠবেন। চিন্তাও করতে পারবেন না যে বাস্তব জীবনে মানুষ এমনটা শয়তান হতে পারে। সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত ঢাকার বাই সিয়ামের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে সিয়ামকে একটা আপনার মতো করে পরামর্শ দিবেন কমেন্ট বক্সে, কারণ সিয়াম এই মুহূর্তে খুব বিপদে আছে। আমাকে পুরো গল্প বলে একটা পরামর্শ চেয়েছে। সো আপনারা সবাই গল্পটা শুনে তাকে একটা সঠিক পরামর্শ কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সিয়াম হোসেন। আমার বাড়ি রাজধানী ঢাকার পার্শ্ববর্তী কোনো এক জেলায়। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্পর্কে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, রয়েছে আমার মামা, মামি, খালা সহ আমার নানা নানি। আমি যখন থেকে বুঝতে শিখি আর জানতে শিখি তখন থেকে এই মানুষগুলোকে আমার সাথে সাথে দেখতে পাই। আমার মা পেশায় একজন গার্মেন্টস কর্মী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার মা রাজধানী ঢাকার বুকে একটা গার্মেন্টসে চাকরি করে এবং গার্মেন্টসে চাকরি করে আমার মা যে টাকা বেতন পেতেন তা দিয়ে খুব কষ্ট করে আমাকে চালাতেন। ছোটোবেলা থেকে আমি আমার বাবাকে দেখিনি। জন্মের পর থেকে বাবার তেমন কোনো স্মৃতি আমার মনেও নাই। আমি আমার নানার মুখে শুনেছিলাম আমার মা নাকি ভালোবেসে আমার বাবাকে বিয়ে করে এবং বিয়ে করার পরে আমার বাবা নাকি মাঝে মাঝে আমার নানার বাড়িতে আসতো যাইতো এবং আমার মায়ের সাথে ঢাকায় থাকতো, সেখানে চাকরি করতো। আমি আমার মায়ের গর্ভে আসার পরে আমার মা তখন গ্রামে চলে আসে পার্মানেন্টলি, মানে আমার নানা নানির কাছে, এবং সেখানে আস্তে আস্তে করে আমি নানা নানির কাছে আমি দুনিয়াতে আসি। মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসে আমার নানা নানি আমাকে আদর যত্ন করে ভালোবাসে, আস্তে আস্তে করে আমাকে বড় করে। এক পর্যায়ে আমার মা নাকি আমার বাবাকে প্রতিনিয়ত চাপ দিত যে সিয়াম বড় হচ্ছে, আমি ওকে তোমার বাড়িতে নিয়ে যেতে চাই, তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও। বাবা কোনো সময় আমার মাকে আমার বাড়িতে, মানে বাবা নিজের বাড়িতে নিতে চাইতো না। সবসময় মাকে বলতো আমার ঘর নাই, বাড়ি নাই, আমার ঠিকানা নাই, আমি তোমাকে কোথায় নিয়ে যাব। এই সমস্ত মিথ্যা কথা আমার মাকে বলে যেত। এক পর্যায়ে আমার নানা তখন খোঁজখবর নিতে শুরু করে এবং খোঁজখবর নিয়ে জানতে পারে আমার বাবা এর আগে আরও 2টা বিয়ে করেছে এবং আমার বাবার নাকি 2টা বউ গ্রামে আছে, রয়েছে তার একাধিক সন্তানরাও। এটা জানার পরে আমার বাবা তখন আমার নানা ভাই তখন ঘটনা আমার মাকে জানায় এবং মাকে জানালে পরে মা তখন বোকার মতো এক রাতে আব্বার সাথে বিষয় নিয়ে প্রচুর ঝগড়া করে। ঝগড়ার এক পর্যায়ে আমার বাবা আমার মায়ের কাছ থেকে চলে যায়। এরপরে তারা বারবার আমার বাবার খবর নেওয়ার জন্য বাবার গ্রামের বাড়িতে গিয়েছিল। তবে জানা গেল আমার বাবা নাকি আর কখনোই সেই গ্রামে ফিরেনি। সেই গ্রামে আমার বাবার 2টা বউ ছিল তার সন্তানাদি, তার বাবা মা, এবং আমার দাদা দাদিরাও নাকি বলেছে আমার বাবা নাকি খুব বেপরোয়া এবং খারাপ একজন মানুষ ছিলেন। বিভিন্ন জায়গায় যাইতেন এবং সেখানে ভুলিয়া ভালিয়ে মেয়েদেরকে বিয়ে করতেন, সন্তান নিয়ে তারপর ছেড়ে দিতেন। এমনটাই আমার নানা নানি, আমার দাদা দাদি আমার নানা নানির কাছে বলেছিল। এবং আমার মা আমাকে আমার নানা নানি রেখে দিতে, মানে আমার দাদা দাদি রেখে দিতে চেয়েছিল। তারা আমাকে দেখে, আমি ছোটোবেলা থেকে দেখতে অনেকটা সুন্দর ছিলাম। আমার বাবা কিন্তু দেখতে একেবারে প্রিন্সের মতো চেহারা ছিল, অনেক সুন্দর ছিল। যে কোনো মানুষ আমার বাবার দিকে একবার তাকালে চোখ ফিরাতে পারবে না, এত মায়া ভরা ছিল আমার বাবার চেহারার মধ্যে। যার কারণে আমার বাবা যেখানেই যাইতো, যে জায়গায় যাইতো, সে জায়গায় মানুষ আমার বাবার জন্য পাগল হয়ে যাইত। আর আমিও দেখতে হুবহুব আমার বাবার মতোই হয়েছি। আমার মা কিন্তু দেখতে তত একটা সুন্দর না, বাট আমার বাবা দেখতে খুব সুন্দর ছিল। আর আমি আমার সেই বাবার চেহারাটা নিয়েই দুনিয়াতে আসছি। তো আমার দাদা দাদি নাকি আমার নানা নানিকে বলেছিল যে আমরা সিয়ামকে রেখে দিই, সিয়ামকে দিয়ে দেন, কিন্তু আমার মা আর আমাকে দেয়নি। আমার মা আমাকে বুকে জড়িয়ে ধরে একলাই আমায় নিয়ে ফাইটিং করতে শুরু করে। প্রথম দিকে আমি আমার নানার বাড়িতেই থাকতাম, নানা নানি, মামা মামি, ওদের সাথে আমার সময়গুলো বেশ ভালোই কাটতো। আমার মা তখন গার্মেন্টসে চাকরি করতো এবং প্রতি মাসে মাসে আমার মা বাড়িতে যাইতো, আমার খরচ বরচ দিত, আমার পড়াশোনার খরচ দিত। এরকম করতে করতে গ্রামের একটা স্কুল থেকে আমি এসএসসি পাস করি। তবে একটা বিষয় ওখানে বলে রাখি, আমার ছোটোবেলা থেকে না শর্টকাট বড়লোক হওয়ার একটা ইচ্ছা ছিল।
মানে কীভাবে শর্টকাট বড়লোক হওয়া যায়, ছোটোবেলা থেকে শুধু আমি এই পন্থাটা অবলম্বন করতাম। আমি শুধু সিনেমা দেখতাম এবং বারবার বলতাম যে জীবনটা কেন সিনেমার মতো হয় না, জীবনটা কেন সিনেমার মতো হয় না। জীবনটা যদি সিনেমার মতো হইতো তাহলে আমি অল্প সময়ের মধ্যে অনেকটা বড় হয়ে যেতাম। আমি খুব বড় হয়ে যেতে চাই, আমার বড্ড বড় হয়ে যেতে ইচ্ছে করে। এই ছোটো জীবন আর ভালো লাগে না। আমি বড় হতে চাই, বড়লোক হতে চাই, অনেক বেশি টাকার মালিক হতে চাই। এই জিনিসগুলো সবসময় মাথায় কাজ করতো। যাই হোক, এরকম করতে করতে একটা সময় আমি এসএসসি পরীক্ষাতে গ্রামের স্কুল থেকে মিডল ক্লাস আমি তখন পাশ করি, মানে বি গ্রেড পেয়ে আমি তখন পাশ করি। এবং পাশ করার পরে আমার নানুর এলাকাতে তেমন কোনো ভালো কলেজ ছিল না, মোটামুটি এরকম কোনো ভালো কলেজ নেই। যার পরিপ্রেক্ষিতে আমার মা তখন চিন্তা করলো যে আমাকে ঢাকায় একটা কলেজে ভর্তি করাবে। কিন্তু মা আমাকে ঢাকার কোনো কলেজে ভর্তি করিয়ে ওখানে আমার পড়াশোনা করানো, মানে আমাকে পড়াশোনা খরচ দেওয়া আমার মায়ের পক্ষে তো একা সম্ভব না। আর আমার আম্মা গার্মেন্টসে যে চাকরি করে, সেই চাকরি করে যে একটা বাসা ভাড়া করে আমাকে নিয়ে থাকবে এমনও পরিস্থিতি নাই। কারণ আমার মা আমার নানা নানির জন্য টাকা দিতে হয়, আমার মামারা আমার নানা নানিরে ততটা টাকা টুকা দেয় না। যার কারণে আমার মাই আমার নানা নানিরে টাকা দেয়, তাদের ওষুধ বড়িসহ অন্য অন্য খরচাদি আমার মাই দেয়। তো এই কারণে মা তখন খুব বড্ড বিপদে পড়ে গেল, কী করবে ঠিক বুঝতে পারতেছিল না। মা তখন আমার নানা ভাইরে বললো যে আমি একটা কাজ করি, সিএমরে দেখি ঢাকায় কোথাও রাখা যায় কিনা। এরকম করে করে মা তখন কোন মহিলার সাথে যেন সম্পর্ক হওয়ার পরে কোন লোকের মাধ্যমে মা তখন আমাকে একটা, মানে ঢাকা শহর তো আসলে লজিং বাড়ি হয় না, একটা বড় লোকের বাসায় মা তখন আমার জন্য একটা কাজ ঠিক করে। কাজ বলতে ওনার দুইটা মেয়ে একটা ছেলে আছে। তো দুইটা মেয়ে একটা ছেলে, এরই হচ্ছে মানে বছর পরে দুনিয়াতে আসছে, সবগুলোই চাই মানে এক ধরনের লিটেল। তো আমার রেগুলারে রাত দিন মিলিয়ে একটু পড়ানো লাগতো, একটু পড়াইতাম। এটার জন্যই তখন ওই লোক আমাকে তার বাসায় নিয়ে যায়, একরকম লজিং বাড়ির কথা বলে। লোকটা তখন একটা সরকারি চাকরি করতো, ভালো টাকায় বেতন পায়। তো সেই লোকের বাড়িতে আমাকে তখন নিয়ে যায়, আমার মা সহ নিয়ে যায়। লোকের বাসা ছিল 3 তলা এবং ওই ফ্ল্যাটটা ওনার নিজের কিনা একটা ফ্ল্যাট ছিল। আমি তখন ওই ফ্ল্যাটে উঠি। তো উঠার পরে তখন আমি মাত্র কলেজে ভর্তি হয়েছি, ওখানকার একটা কলেজে ভর্তি হইলাম। এই লোকটা বললো যে সকাল বিকাল তার বাচ্চাগুলোরে পড়ানোর জন্য এটাই ছিল আমার কাজ। আমি তার বাচ্চাগুলোরে পড়াইতাম এবং এই লোকে সরকারি চাকরি করতো, বিভিন্ন জায়গায় চলে যেত। মানে ওনার কাজটা কোনো একটা জায়গায় স্থায়ী ছিল না। উনি বিশেষ করে মানে লোন সেকশনে কাজ করতো। এই জন্য এক এক সময় চিটং, কক্সবাজার, এখানে সেখানে বিভিন্ন জায়গায় উনি চলে যেত লোন ভেরিফাইয়ের জন্য। উনি ঢাকায় খুব বেশি একটা থাকতো না। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে। এবং ওনার ওয়াইফের সাথে, মানে ওনার ওয়াইফের নাম ছিল রুবিনা, আমি ওই লোককে মামা ডাকতাম, কারণ সে আমার মাকে ভাই ডাকছে। তো আমার মা তারা ভাই ডাকছে, যার কারণে আমি ওনাকে মামা ডাকতাম। তো ওনার ওয়াইফের নাম ছিল রুবিনা, আমি রুবিনারে মামি ডাকতাম। তো আমি যখন মামির সাথে একটা ভালো সম্পর্ক হয়, তিনি আমার বয়সও অনেকটা বড়, অনেকটা বলতে ফুললি বড়। তো ওনার ছেলেমেয়েরা পড়াইতাম, ওনার সাথে এখানে সেখানে যাইতাম, ঘরের বাজার সাজার এটা সেটা সব কিছু আইনা দিতাম। আমার মাও এই বাসায় মাঝে মাঝে আসতো যাইতো, আমার দেখাশোনা করতো, আবার কলেজেও পড়তাম। এরকম করে করে খুব বেশি দিন না, প্রায় 4 থেকে 5 মাসের মতো আমি ওই বাসার মধ্যে থাকি। এবং এই 4-5 মাসের মাথায় আমি খেয়াল করতাম আমার ওই রুবিনা মামানি আমার দিকে কেমন জানি একটু অন্য নজরে তাকাইতো। মানে ওনার তাকানোটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে নাই। ওনার যে হাজব্যান্ড ছিল, মানে যে মামা ছিল, এই মামা পর্যাপ্ত মোটা ছিল, দেখতে শুধু খুব একটা সুন্দর ছিল না, একদম মোটাগাটা একজন মানুষ এবং অনেকটা বয়স্ক। কিন্তু ওনার হিসেবে ওনার বউ অনেক সুন্দরী এবং বয়সও কম। তো এই বাসায় থাকতে থাকতে মামি এরকম আমার দিকে 1-2টা খারাপ নজর দিত বা খারাপ কথাও বলতো। আমি আর ওগুলোকে গায়ে মাখতাম না, যেহেতু ঘরে আমি একাই থাকতাম ওনার ছেলে মেয়ের সাথে মিলিয়ে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন করতে করতে একটা পর্যায়ে উনি আমার শরীরে হাত দিতেও শুরু করে। তো যখন শরীরে হাত দিতে শুরু করে, আমি তখন বিষয়টা প্রথম দিকে কাউকে জানাইলাম না, যে ঠিক আছে উনি এটা করতেছে করুক। আর আমারও না এই বিষয়ের প্রতি খুব আকর্ষণ জমে যায়, কারণ কম বয়সী একটা ছেলে, মাত্র 10 ইয়ার্সের বয়সে আসছি, এই শরীর তো অনেক হিট থাকে। এবং একটা পর্যায়ে 1 দিন 2 দিন 3 দিন ইচ্ছে হোক বা অনিচ্ছায় হোক, ওনার সাথে আমার খারাপ সম্পর্ক শুরু হয়ে যায়। আমরা দুজনে এক অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ি এবং সেই সম্পর্কের সূত্র ধরে আমি ওনার বাড়িতে থাকতাম। উনি আমাকে মানে প্রতি মাসে টাকা দিত, মানে আমার কোনো কিছুর অভাব ছিল না এই বাসায় থাকা অবস্থায়। মানে আমি এরকম যে ওই সময় একটা মোবাইল ফোনের অনেক দাম, একটা মোবাইল ফোন নর্মাল কোনো বিষয় না, অনেক দাম। সে সময় উনি আমাকে একটা মোবাইল ফোন পর্যন্ত কিনে দেয়। আমার মনে আছে একটা মোবাইল ফোন শুধু সিম কার্ড ব্যবহার করার জন্য ওই সময় প্রায় 14 না 15 হাজার টাকা দিয়ে উনি আমাকে মোবাইল ফোনটা কিনে দিয়েছিল। তো উনি আমাকে ফোন কিনে দিত, জামা কাপড় কিনে দিত, 2 দিন পর শপিং করাই দিত। মানে যখন যার প্রয়োজন হয় কোনো কিছু উনি আমাকে অভাব দিত না। আর একটা বড় কথা, ওই রুবিনা মামানির বাবা ছিল আবার অনেক বড় লোক, মানে ওনার বাবার নিজের বাড়ি আছে এবং উনি ওনার বাবার একমাত্র মেয়ে, ওনার কোনো ভাই বোন ছিল না।
যার কারণে দেখা যায় ওনার বাবার কাছ থেকে উনি প্রচুর টাকা আনতো, আর সেই টাকা সবই আমাকে দিত। আপনি বিশ্বাস করবেন, উনি আমাকে বাইক পর্যন্ত কিনে দেয়। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিই, সেকেন্ড ইয়ার ওঠার পরে উনি আমাকে বাইক কিনে দিছে, এবং ওনার কাছ থেকে আমি মোটামুটি প্রায় অনেক টাকা জমাই ফেলছি, মানে অনেক টাকা হাতে নিয়ে গেছি। তো এই করতে করতে একটা পর্যায়ে ওনার হাজবেন্ড মনে হয় বিষয়টা কিছুটা বুঝতে পারে, মানে কিছুটা বিষয় বুঝতে পারে যে ওনার সাথে আমার কোনো একটা খারাপ সম্পর্ক চলতেছে, বা উনি কোনো না কোনোভাবে আমার উপরে ডিপেন্ড হয়ে যাচ্ছে। এটা বোঝার পরে একদিন ওনার হাজবেন্ড বাড়িতে আসছে। তা আমার কাছে মনে হয় সে রাতে আমাকে নিয়ে তাদের হাজব্যান্ড ওয়াইফের মাঝে খুব ঝগড়াঝাটি হয়েছে, খুব ঝামেলা হয়েছে, এরকমটাই মনে হলো আর কি, যে দুজনের মাঝে অনেক কথা কাটাকাটি হয়েছে, ঝামেলা হয়েছে। এবং ঝামেলা হওয়ার এক পর্যায়ে উনি তখন আমাকে আলাদা একদিন ডাইকে নিচ্ছে, মানে বিকেলবেলা আমাকে সাথে নিয়ে বেরিয়েছে আমার বাইকে করে বাজার করার উদ্দেশ্যে। বেরোয়ার পরে উনি একটা পার্কে আমাকে নিয়ে গেছে। পার্কে নিয়ে গিয়ে উনি একেবারে খুব মানে কাতর হয়ে গেছে, একরকম কান্না করে দেবে এমন একটা অবস্থা, কান্না ভাব হয়ে গেছে। আমারে বলতেছে যে সিয়াম, আমি তো তোমার বাবার বয়সী, আর আরেকটা কথা বলতে গেলে তোমার মা আমাকে ভাই ডাকছিল, যেভাবে হোক তোমার মায়ের সাথে আমার পরিচয় হয়েছে, উনি আমাকে ভাই ডাকছে। এবং এই মহিলাটাকে দেখে আমার খুব ভালো লাগছে। বাস্তবতার সাথে মহিলা ফাইট করে যাচ্ছে। তোমার বাবা যেই জেলার মানুষ, আমিও সেই জেলারই মানুষ। তো আমি চিন্তা করতেছিলাম যে তোমার মায়ের জীবনে এত কষ্ট, আমি তোমার মাকে একটু সাহায্য করি। তো তার প্রতি আমার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, একটা পর্যায়ে তোমার সম্বন্ধে জানা। তো সেই থেকে আমি তোমার মাকে বলেছিলাম, আমার যেহেতু 3টা বাচ্চা আছে, আমার 3টা বাচ্চাকে পড়ানোর জন্য তো একটা মাস্টার বাইরে দরকার। তো আমার বাসাটা যেহেতু অনেক বড় এবং এই ফ্ল্যাটটা আমার নিজেরই কিনা, অনেকগুলো রুম আছে, তো একটা রুমে আমি তোমাকে আমার সন্তানের মতো করেই রেখেছি, যে তুমি আমার সন্তান এমনভাবেই রেখেছি। কিন্তু সিয়াম, এখন কি হচ্ছে আমাকে বলো তো? উনি আমাকে এরকম করেই বলে। তো ওনার কথা শুনে না আমারও ভিতরটা অনেকটা মোচড় দিয়ে উঠছে, যে লোকটা খুব মানে একেবারে আকুতির শুনে, মানে খুবই মিনতি করে আমাকে কথাগুলো বলতেছে, যে ওনার ভিতর অনেকটা কষ্ট আমি বুঝতে পারতেছি। পরে আমি বললাম যে মামা, আপনি শুধু শুধু আমার উপর রাগ করতেছেন বা আপনি কান্নাকাটি করতেছেন, এখানে আমার কোনো দোষ নাই। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আপনার বাসায় আজ যদি আমি না থাইকা অন্য যে কোনো ছেলে থাকতো, আরও খারাপ কিছু ঘটে যেত। উনি বলে যেমন? আমি বললাম যেমন তা তো আপনি জানেনই, আপনি আর না জানলে তো আমাকে এগুলো জিজ্ঞেস করতেন না। উনি বলে কি বলতেছো তুমি? আমি বললাম হ্যাঁ, আপনার ওয়াইফ আমাকে, আসলে মামি আমাকে অনেকবারই প্রস্তাব দিছিল যাতে আমি ওনাকে বিয়ে করে ফেলি। উনি বলছিল ওনার নিজের বাপের বাড়ি আছে, মানে অগাধ টাকা পয়সা আছে, আমার কোনো অভাব থাকবে না, আমি অনেক ভালো থাকবো। উনি আমাকে অনেকবার বলছে ওনাকে বিয়ে করে ফেলার জন্য। তো আমি বললাম যে আমার জায়গায় যদি অন্য কোনো ছেলে হইতো তাহলে কিন্তু আপনার ওয়াইফকে ভাগায় নিয়ে বিয়ে করে ফেলতো, বাট আমি কিন্তু এটা করি নাই। এবং উনি যা করছে আমার সাথে, এই সবই উনি জোর জবস্তি করে করছে, কোনোটাই অ্যাকচুয়ালি আমার ইচ্ছায় ছিল না, আমি কোনোটাই আমার ইচ্ছাই করি নাই। উনি এগুলো সবই আমার উপরে জোর খাটাইয়া করছে। ওই তখন আমার মানে এরকম করে আমাকে হাত দিয়ে বলে যে সিয়াম, আমি আসলে তোমাকে চিনি, তুমি কখনো খারাপ হবা না, এটা আমার বিশ্বাস আছে। তো সিয়াম, আমি শুধু তোমাকে অনুরোধ করবো যে তুমি আমার বাসা থেকে চলে যাও এবং আমার ওয়াইফের সাথে আর কোনোভাবে যোগাযোগ রাখো না। পরে আমি বললাম যে মামা, আপনি যদি আমাকে বের করে দেন, সামনে আমার ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা, এখন এই সময়টাতে আমি আসলে কোথায় যাব? উনি আমাকে বলে, দেখো আমি তোমাকে আপাতত 30,000 টাকা দিচ্ছি। ওই সময়টাতে কিন্তু 30,000 টাকা বিশাল একটা অ্যামাউন্ট, মোটামুটি আর কি। আমি তো ওনার বউয়ের কাছ থেকে অনেক টাকায় হাতায় নিয়ে গেছি। তারপর উনি আমাকে বললো যে আমি তোমাকে 30,000 টাকা দিলাম, তুমি আপাতত 30,000 টাকা নিয়ে কোথাও সেট হয়ে যাও এবং সেখানে গিয়ে তুমি পড়াশোনা করো। তবে তোমার কাছে আমার অনুরোধ, তুমি কখনোই আমার ওয়াইফের সাথে কন্ট্রাক্ট রাখো না, আমার ওয়াইফের সাথে কোনো যোগাযোগ করো না, এবং স্টিল নাও তুমি এখান থেকে চলে যাও। আমি তখন বললাম, মামা এটা আপনি কী বললেন? আমার বাসার মধ্যে জামা কাপড়, আমার সব কিছু আছে, আমি ওখান থেকে এগুলো না নিয়ে আমার বইপত্র সবই আপনার বাসায়। উনি বলে ঠিক আছে, তাহলে এখন আমার সাথে যাবা, এবং যাওয়ার পরে বাসা থেকে তোমার যাবতীয় যত জামা কাপড় আছে, বইপত্র আছে, সব কিছু নিবা এবং নিয়ে তুমি এখনই বেরিয়ে যাবা এবং আর কখনই আমার বাসায় আসবা না। তাই আমি বললাম আমার ঠিক আছে। উনি আমাকে 30,000 টাকা দিলাম, আমি তো 30,000 টাকা পাইছি। ওইটা ব্যাগে ঢুকাইলাম, ঢুকানোর পরে ওনার বাসায় ঢুকছি। উনি আবার ওনার ওয়াইফের রুমে ঢুকে দুজনে তুমুল ঝগড়া করতেছে। তো বাচ্চাগুলো আবার আমার জিজ্ঞেস করে যে কী হয়েছে ভাইয়া, আমারে বলে। আমি বললাম না কিছুই না ভাই, একটু গ্রামে যাবো তো, পরে আবার আসবো। এটা বলে ব্যাগ ট্যাগ বইপত্র সব রেডি করতে যেটুকু সময় লাগলো, তো এই সময়ের ভিতরে হঠাৎ করে মামি এসে দরজা ধাক্কাইতেছে, মানে রুবিনা মামি দরজা ধাক্কাইতেছে, সিয়াম দরজা খোলো। তাহলে আমি দরজা খুলে দেখতেছি উনি ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, মানে উনি আমার আগে রেডি। পরে আমি বললাম যে মানে আপনি ব্যাগ নিয়ে দাঁড়ায় আছেন, আপনি কই যাচ্ছেন? বলে তোমার সাথে। আমি বললাম মামি এটা আপনি কি বলেন, আপনি আমার সাথে কেন যাবেন? মানে মামার পিছন দিকে কানে ধরে রয়েছে আর চোখের পানিগুলো ছড়াইতেছে, মানে কান্না করতেছে। মামা কিন্তু এই মামিরে, মানে রুবিনা মামিরে অসম্ভব রকমের ভালোবাসতো, যেটা বর্ণনা আমি অ্যাকচুয়ালি আপনাকে দিয়ে শেষ করতে পারবো না, এত ভালোবাসতো। মামা পিছনে দাঁড়ায় কান্না করতেছে।
পরে মামানি আমারে বলতেছে যে চলো তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাচ্ছে চলো। আমি তখন বললাম যে মামি আসলে আপনি কোথায় যাবেন আর আমার সাথে আপনি যেতে যাচ্ছেন, মানে আমি ঠিক বুঝলাম না যে আপনার গন্তব্য কোথায়। উনি বলে তোমার গন্তব্য যেখানে আমার গন্তব্য সেখানে। আমি বললাম যে আমার গন্তব্য হচ্ছে আমি এখন বাসায় যাব, মানে আমার মায়ের কাছে যাব। উনি বলে হ্যাঁ আমিও তোমার মায়ের কাছে যাব। আমি বললাম তারপর? বলে তোমার মাকে রাজি করি আমি তোমাকে বিয়ে করব। আর আমাদের মাঝে তো সব কিছু হয়েই গেছে, সো বিয়ের তো আর কিছু বাকি নেই, আমার বাচ্চারাও রেডি, চলো আমি তোমাকে নিয়ে চলে যাব। পরে আমি বললাম যে মামি এটা আপনি ভুল করতেছেন, মামা একজন ভালো মনের মানুষ। উনি বলে আমি কোনো কথাই শুনবো না, তুমি আমার সাথে চলো। এই বলে উনি মামাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমাকে ধরে উনি ঘর থেকে বেরিয়ে গেছে। সামনে কিন্তু আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা, এবং এরকম করে উনি ডিরেক্টলি আমাকে নিয়ে আমার মা যেখানে মানে যে মেসে থাকতো আর কি আমার মা, সেই মেসে আমাকে নিয়ে গেছে। মারে তখন বের করে আনছে। মা ওই দিন কাজেও যায় না, ভাগ্যিস আমার কাজে ছিল না, বাসায় ছিল। পরে আম্মারে ডাক দিয়া ওই রুবিনা মামি বলতেছে যে মানে আমার আম্মারে বলতেছে এমন এমন ঘটনা, আমি সিয়ামকে পছন্দ করে আমাকে বিয়ে করতে চাই, আমার বাবার যে বাড়িটা আছে ওই বাড়িটা আমি সিয়ামের নামে লিখে দিব। আমার আম্মা তখন বলে এটা তুমি কি বলতেছো, এটা তুমি কি বলতেছো? আমি তোমার বোন ডাকি, আমার ছেলে তোমার মানে বোনের ছেলে হয়, আর তুমি কিভাবে এটা পারলা, এটা তুমি কী ধরনের কথা বলতেছো? ও তো তোমাকে মামি ডাকে। পরে সে বলতেছে মামি ডেকে লাভ নাই, ওর সাথে আমার যা তা অনেক কিছু হয়ে গেছে, এখন আর মামি আর ভাগিনার সম্পর্ক নাই, এখন আমাদের সম্পর্কটা অনেক দূর এগিয়ে গেছে, এখন এইসব বলে লাভ নাই, আপনি চলেন কাজী অফিসে চলেন, আমার সাথে সিএমের বিয়ে করাই দিবেন। তো এই মাঝে আমার মা বলে পাগলামি করো না, চলো তুমি ঘরে আসো। এই বলে মা তখন ওনারা ঘরে ঢুকে বাইরে আমার ডাক দিয়ে না বললো, খুব গালি দিয়া বললো তুই রে কী করলি? আমি বললাম মা আমি কী করলাম? মামা আমারে বলছে বাসা থেকে বেরিয়ে যাওয়ার জন্য, আমি ব্যাগটেক নিয়ে বাসা থেকে বেরিয়ে যাব। ওই সময় মামি নিজে আমার সাথে বেরিয়ে চলে আসছে, আমার তো মা কোনো দোষ নাই। আমার মা বলতেছে এটা কোনো কথা হইল, তোর কোনো দোষ নাই, তোর কোনো দোষ না থাকলে এই মহিলা কি এমনি এমনি এরকম করতেছে? তুই জানিস এই মহিলার জামাই কত ভালো, এই মহিলার জামাই যদি না থাকতো ঢাকা শহরে আমার শিয়াল কুকুরে চিরা খাইতো। শুধু এই মহিলার জামাইয়ের সাপোর্টে আমি আজ পর্যন্ত ঢাকাতে মাথা উঁচু করে বেঁচে আছি, আর তুই এই লোকটার সাথে এরকমটা করলি, তুই পারলি এই কাজটা করতে? আসলে তো আমি ভুলেই গেছিলাম যে তুই তোর বাবার রক্ত নিয়ে দুনিয়াতে আসছিস, তোর বাবার চেহারা নিয়ে আসছিস, তুই ভালো হবি কেমনে? তোর বাবা যেরকম চরিত্রহীনা তুইও একটা চরিত্রহীনা। তখন আমি নিচের দিকে তাকায় আসছি যে মায়ের এই কথাগুলো আমি সহ্য করতে পারতেছিলাম না। একটা বার যা মারে বললাম তুই কি বলতে চাচ্ছ? মা বলে এক্ষণ এই মুহূর্তে তুই তোর নানা বাড়িতে চলে যাবি, দে মোবাইল দে। আমার কাছ থেকে মোবাইলটা কেড়ে নিল, নিয়ে বলতেছে তোর নানা বাড়িতে চলে যাবি, এবং আর আমি যেদিন বাড়িতে যাব ওই দিন বাড়ি থেকে আমার সাথে আসবি, এর আগে আসবি না। আমি বললাম সামনে আমার পরীক্ষা। মা বলে কবে? আমি বললাম অমুক তারিখে। বলো এর আগে আমি তোর নিয়ে আসবো, যা বাড়ি যা। তখনও মোটামুটি প্রায় মাস খানিকের উপরে বাকি আছে পরীক্ষা। তো তখন আর আমি মার সাথে কথা বাড়াইলাম না, যেহেতু মা এতটাই ইমোশনাল হয়ে গেছে, মনও খারাপ করে ফেলছে। তখন আমি আম্মুর সাথে কথা না বলে সে জায়গা থেকে ডিরেক্টলি আমি তখন রওনা দিলাম যে ঠিক আছে আমি চলে যাব। দেন আমি তখন বাড়িতে চলে গেছি। এরপর এখানে কি হয়েছে না হয়েছে এর কোনো বিষয়টা কিন্তু আর আমি জানি না, মানে কোনো বিষয় আর আমি জানি না। এই ঘটনার প্রায় আপনার 15 থেকে 20 দিন পরে, এরই মাঝে কিন্তু সামনে আমার পরীক্ষা, আমি কিন্তু হুড়দুম পড়াশোনা করতেছি, গ্রামে গেছি ওখানেও পড়াশোনা করতেছি, নানা নানি আছে, মামাতো ভাই বোনরা আছে, ওর সাথে মিলে আমি ওখানে পড়াশোনা করতেছি, মোবাইল তো আর নাই। এবং রুবিনার কী হয়েছে না হয়েছে এর কিছু তো আর আমি জানি না। দেন এরপরে পরীক্ষার 3 দিন আগে মা তখন গিয়া মানে গ্রামে গেছে, খুব রাগ, মানে মা এত রেগে আছে যা বলার মতো না, আমার সাথে কথা বলে না। আমি তখন আমার মতো করে পড়ে আসি। মা বারবার বলতেছে আমার নানা নানি রে, ছোটোবেলায় ওর বাবার বাড়ি তোরে কেন দিয়ে আসলেন না? ও তো আমি একটা মানুষ জন্ম দিই না, একটা অমানুষ জন্ম দিছি, ওর বাবার মতো হয়েছে। আমার নানা বারবার বলতেছে যে সিয়াম কী করছে যে তুই এরকম করে বলতেছিস, ওই কী করছে বল না আমরা শুনি। আমার মা বলে আপনাদেরকে কি বলবো, বলার মতো কোনো ভাষা আমার নাই, আমি যে বলবো বলার মতো কোনো মুখ আমার নাই। ও আমার ইজ্জত সম্মান কিছুই রাখে নাই, ও আমাকে মাটির সাথে মিশিয়ে দিছে। ওর মতো সন্তান আমি পেটে ধরছি, আল্লাহ এরকম কুলাঙ্গার সন্তান আমার পেটে দিল, আমি এগুলো বলতেছে। তো যাই হোক, রাতটা কোনো মতো কেটে গেল, খাওয়া দাওয়া করলাম, মানে আমাকে বকতেছে, আমার অপরাধকে কিন্তু আমি চাই না। সকালবেলা মা বকা দিয়ে বলতেছে এই রেডি হ, তোর না কালকে পরীক্ষা। আমি বললাম তা পরীক্ষা কি দিব? ওই তাই দিবি না, চল। তো ব্যাগ ট্যাগ সব কিছু আবার রেডি করছি, রেডি করে গাড়িতে উঠছি, পরে আম্মার সাথে আবারও ঢাকা আসছি। ঢাকা আসার পরে ওই সময় আমরা একটা বাসা ভাড়া করছি, এই প্রথম একটা বাসা ভাড়া করলো। বাসা ভাড়া করে আমি আমার এক বাসার মধ্যে উঠে এলাম, তখন ঘরে উঠলাম, আমার একটা রুম দিল, যেটা তোর রুম। রুমে গেলাম, রেডি হলাম। তো রেডি হয়ে রাতটা পড়াশোনা করলাম, পরের দিন পরীক্ষা দিতে গেছি, পরীক্ষা দিয়ে বাসায় আসছি। তখন ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা ছিল। তাই মারে বললাম যে মা তুমি তো ঘর ভাড়াটা নিলেই, এটা যদি আগে নিতা তাহলে তো ধরো আমাদের এরকম সমস্যায় পড়া লাগতো না, আমরা তো অনেক ভালো থাকতাম, ঘর ভাড়াটা আগে নিলে না কেন? আমার মা বলে এটা আমার টাকা দিয়ে নিই নেই। আমি বলি জানি ওই রুবিনা মামির জামাই হচ্ছে ঘর ভাড়া দিয়ে দিছে, তাই তো উনি আমারও টাকা দিছে। আমার মা বলে দেখি তোর কত দিছে?
মানে আমি কিন্তু অলরেডি 5,000 টাকা ভেঙে ফেলছি, গ্রামে কি আর 25,000 টাকা ছিল, এইটা আমার মোটামুটি ব্যাগ থেকে কেড়ে নিয়ে গেছে। আবার ইতিমধ্যে আমি আরও কিছু টাকা আছে, এগুলো লুকিয়ে রাখছি, এগুলো মামির কাছ থেকে মানে মাসে মাসে আমি নিয়েছিলাম। তাই আমি মারে বললাম যে মা ঠিক আছে, মা ওই 25,000 টাকা নিয়ে গেলো, আমি পরীক্ষা দিলাম। এভাবে ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হলো। শেষ হওয়ার পরে আমি মানে পরীক্ষা যতদিন দিয়েছি ততদিন আম্মুর সাথে কোনো কথা বলি নাই, কারণ কথা বলি তো ঝগড়া জাটি ঝামেলা, তো এই জন্য আর মার সাথে কথা বলি নাই। ইন্টার পরীক্ষাটা দিয়ে দিলাম। ইন্টার পরীক্ষার পরে মারে জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, রুবিনা মামি শেষ পর্যন্ত কি হয়েছে? মা তখন বলে, এসব তোর জানতে হবে না, কেন তোর সাথে কি যোগাযোগ আছে আবার? আমি বললাম, না, তুই তো আমার মোবাইল ফোন নিয়েই গেলা, আমাকে তো কোনো ফোনই দাও নাই, মোবাইল ফোনই দাও নাই, তো আমাকে এখন এসব জিজ্ঞেস করে লাভ কি? আমার মা বলে যে না, তুই কখনোই এসব জানার চেষ্টা করবি না, আর ওই রুবিনার সাথে কোনোদিনও যোগাযোগ রাখবি না, বাবা না ভালো, এরকম করে আমাকে মা বুঝিয়ে শুনিয়ে পড়লো। আমি বললাম, ঠিক আছে মা, তুমি যেমন করে বলো তেমন করেই হবে, এই মহিলার সাথে কথা বলার আমার কি দরকার? আমি তো আর ইচ্ছে করে মহিলার সাথে কথা বলি না, মহিলা নিজেই তো আমার জন্য পাগল হয়ে গেছে, আমি তো আর ইচ্ছে করে ওনার সাথে কোনো কিছু করি নাই। আমার মা বলে, যাই হোক, যেটাই হোক, যাই হয়েছে, এই নিয়ে আর কথা বলিস না, এখন তুই ঠিকমতো পড়াশোনা করে পরীক্ষা দিছিস, এবার তোরা আমি ভার্সিটিতে ভর্তি করাবো। তা এবার মা আমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করায়। আমিও একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই ঢাকাতেই অনার্স করার জন্য, এবং অ্যাকাউন্টিংয়ে আমি তখন অনার্সের জন্য ভর্তি হই। তো এরপরে আমি যখন কলেজে পড়াশোনা মানে ভার্সিটিতে পড়াশোনা করতাম, তখন আমি নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছি। আর আরেকটা বিষয় কি ভাই, ছোটোবেলা থেকে আমার কন্যা রাশি ছিল, মানে আমার কন্যা রাশি, তো যার কারণে দেখা যায় যে কোনো মেয়ে, আমি যার সাথে 2 মিনিট কথা বলতাম, এই কেমন যেন আমার উপর দুর্বল হয়ে যেত। মানে এর কারণ কি সেটা আমি বুঝতাম না। এই শুধু রুবিনা মামি না, এছাড়াও অনেক ঘটনা আছে ছোটোখাটো, অনেকের সাথে আমার অনেক কিছু হয়েছে। তো এগুলো আর আপনাকে বিস্তারিত বলি নাই, কারণ সেখানে অনেকটা সময় লেগে যাবে। তো যেটা বেশি হয়েছে ইমার্জেন্সি যেটা, ওইটাই সেটা আপনাকে জানাইলাম। যাই হোক, এরপরে দেখা গেল কি যে আমি তখন ইন্টারমিডিয়েট মানে অনার্সে ভর্তি হয়ে গেলাম, অনার্স করতেছি, পড়াশোনা করতেছি। আমার কাছে তো কিছু টাকা জমানোই আছে, আর মাও টাকা দিতেছে, মায়ের টাকা আমার টাকা মিলে আমি তখন ভালোভাবেই ঢাকাতে আছি, কোনো প্রবলেম নেই। তো ইন্টার ফার্স্ট ইয়ার পড়ে মানে আপনার অনার্স ফার্স্ট ইয়ার দিলাম, সেকেন্ড ইয়ার দিলাম, থার্ড ইয়ারে ওঠার পরে আমি আরেকটা ধাক্কাতে পড়ে গেলাম। থার্ড ইয়ার ওঠার পরে আমি এতদিন পর্যন্ত কিন্তু নিজেকে একদম গোটায় রাখছি, কোনো মেয়ের সাথে কথা বলি নাই, সবসময় আমি নিজেকে হাইড করে রাখতাম এবং অন্যভাবে চলাফেরা করতাম। থার্ড ইয়ারে ওঠার পরে আমাদের ঢাকারই এক মেয়ে, যার নাম হচ্ছে তানিয়া, ওই মেয়েটা দেখতে মোটামুটি অনেকটাই সুন্দর, শুধু সুন্দর না, আমাদের ইউনিভার্সিটিতে মোটামুটি হাতে গোনা কয়েকটা সুন্দর মেয়ের মাঝে একজন। এখন এই মেয়ের কেমনে জানি আমাকে ভালো লেগে গেছে, এটা কিন্তু আমি জানি না কেমনে ভালো লেগে গেছে। এবং ভালো লেগে যাওয়ার পরে সে সময় আমার মোবাইল টোন ছিল মোটামুটি, আমার কাছেও ফোন আছে, তো সেই কেমনে জানি আমার ফোন নাম্বারটা ম্যানেজ করে। আমাদের ভার্সিটিতেই পড়ে, কিন্তু আমার থেকেও জুনিয়র। এখন ও আমারে ফোন দিছে একদিন রাতের বেলায় ফোন দিয়ে বলতেছে, সিয়াম ভাইয়া, আমার নাম তানিয়া, আমি অমুক বেসে পড়ি, অমুক বেসের। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে বলো, যেহেতু আমি ওর সিনিয়র। পরে বলে, ভাইয়া আমার একটু পার্সোনাল প্রবলেম হয়েছে, আমি একটু কালকে আপনার সাথে দেখা করবো। তো আমাদের ওখানে তখন রেডিং চলতেছিল, তাই মনে করলাম যে মনে হয় রিডিংয়ে কোনো সমস্যা হয়েছে মেয়েটার সাথে, এই জন্য মনে হয়। আমি আবার রিডিংয়ের আপনার কোর্স করতাম আর কি, অনেকের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। তাই আমি বললাম যে ঠিক আছে, আমি কালকে তোমার সাথে দেখা করব। তো পরের দিন ক্যাম্পাসে গেছি, ক্যাম্পাসে যাওয়ার পরে মেয়েটারে ফোন দিলাম, দেওয়ার পরে ফোন রিসিভ করছে, তখন আপনার প্রায় 11টা কি 11:30 মতো বাজে। তো বলে, ভাই আমি তো ক্লাসে, আমি বের হয়ে আপনাকে ফোন দিই। যে ঠিক আছে। দুপুরের দিকে লাঞ্চ আওয়ারের টাইমে মেয়েটা আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে, ভাইয়া কোথায়? আমি বললাম, আমি ক্যাম্পাসেই আছি। বলে, ভাইয়া আমি অমুক জায়গায় আছি, একটু আসেন। তো গেলাম, যাওয়ার পরে মেয়েটা আমি আগেও দেখছি অবশ্যই, কিন্তু এভাবে দেখি নাই। আজকে কেমন জানি মোটামুটি একটু সাইজাটাই আসছে, একটু অন্যরকম ড্রেস আসছে। পরে আমি বললাম যে, তানিয়া ঠিক আছে বলো যে কি হয়েছে, কেন, মানে কি চাচ্ছ বা কারণ কি? পরে আমাকে বলতেছে যে, ভাইয়া মানে আমরা একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করি এবং খাওয়া দাওয়া করতে করতে কথা বলি। আমি তখন বললাম যে, হ্যাঁ এটা তুমি ঠিক মন্দ বলো নাই, আমারও পেটে বড্ড খিদা লেগেছে, খাওয়া দাওয়া করা দরকার, তাহলে খাওয়া দাওয়া করি এবং খাওয়া দাওয়া করতে করতে আমরা কথোপকথন বলি। বলা, আচ্ছা ভাই ঠিক আছে। পরে মেয়েটার সাথে রেস্টুরেন্টে ঢুকলাম, ঢোকার পরে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করার পরে মেয়েটা আমার সাথে খাওয়া দাওয়া করলো, করে বসে আছে, কিছু বলে না। আমি বললাম, কী ব্যাপার তানিয়া, তুমি কিছু বলবা না? তুমি এখান পর্যন্ত আনলা, কথা বলবা, কী জানি বলবা, কত সিরিয়াস মেয়েটার মনে করলাম, এখন কিছু বলতেছে না। বলে, ভাইয়া এটা শুধু সিরিয়াস না, আমার জীবন মরণের একটা প্রশ্ন। তাই আমি বললাম, ঠিক আছে বলো, জীবন মরণের কী প্রশ্ন, কী হয়েছে তোমার, রেডিংয়ের সমস্যা? বলে, না ভাই ওরকম কিছু না, আসলে মূল বিষয় হচ্ছে কি ভাইয়া, আমার আব্বা একজন সরকারি কর্মকর্তা ছিল, অনেক ভালো লেভেলে চাকরি করতো, এবং আমার আব্বা মারা যাওয়ার পরে ফ্যামিলিতে আমি আর আমার মা আছি। পরে আমি বুঝলাম যে এই তো পুরো আমার মতো, মানে পুরো আমার স্টোরি, মানে আমার ফ্যামিলি যেরকম সেম একই রকম, নানার বাড়িতে থাকে এবং মা আছে। পরে আমি বললাম যে ওর মা আবার জব করে। তো আমি বললাম যে ঠিক আছে, তো আমার এসব কেন বলতেছ? এরকম করতে করতে খুব বিনিয়ে কথা বলতে মানে
হঠাৎ করে বলে বসছে যে ভাই আমি আপনারা ভালোবাসি ডিরেক্ট। আমি তখন একটু অবাক হয়ে গেলাম যে কথা বলতেছে কথার মধ্যে হঠাৎ করে এই কথা যে ভাই আমি আপনাকে ভালোবাসি। তাই আমি বললাম যে মানে এইটা কেমন কথা হয়ে গেল যে হুট করে আমারে ভালোবাসো, মানে এটা কি কোনো সিরিয়াস ম্যাটার? বলে ভাই এটা আমার জীবন মরণের প্রশ্ন, মানে এটা যদি আপনি অ্যাকসেপ্ট না করেন তাহলে ভাই আমি বাঁচবো না। এখন আপনি বলেন আমার রেটিং বেশি, স্টাডি বেশি না কোনো এটা বেশি? বিকজ এটা যদি সাকসেস না হয় ভাইয়া আমি নিজেকে ধরে রাখতে পারবো না, মানে আমি সুইসাইড করব। আমি বললাম তুমি আমাকে দেখলা কবে বা তোমার সাথে আমার কথাই বা কবে হলো? বলে ভাইয়া আচ্ছা 1 ইয়ার ধরে আমি আপনার পছন্দ করে আসতেছি এবং 1 ইয়ার ধরে গোপনে গোপনে আপনাকে দেখতেছি, কিন্তু আমি না বলার সাহস পাই না। সবাই বলে আপনি একটু অন্যরকম রাগী মানুষ, কারোর সাথে কথা বলেন না, একা একা চলাফেরা করেন। এবং যেটা শুনে আমি অবাক হয়ে গেলাম, ভার্সিটিতে সবারই ফ্রেন্ড আছে বাট আপনার কোনো ফ্রেন্ড নেই। আসলে আমি মূলত বিশ্ববিদ্যালয়ে কারোর সাথে মিশতাম না, কোনো ছেলের সাথে মিশতাম না, কারোর সাথে কথা বলতাম না এবং হোপফুলি আমি একা একাই থাকতাম, মানে একা একাই চলাফেরা করতাম। কারোর সাথে আমার মানে তেমন কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না। পরে আমি বললাম হ্যাঁ এটা ঠিক যে আমি কারোর সাথে কথা বলি না, আমি ক্যাম্পাসে একাই থাকি এবং একা থাকতে আমি পছন্দ করি। তো তুমি আমাকে যেটা বললা এটা তো আসলে আমার পক্ষে পসিবল না, আমি আসলে এই টাইপের ছেলে না। তুমি যেটা মনে করতেছো যে রিলেশন করা টরা এগুলো আমি ছেড়ে দিয়েছি, আমার জীবনে অনেক ঘটনা আছে এবং এরপর থেকে আমি একটা ভালো লাইফে আসছি। স্টিল নাও আমি এখন পড়াশোনা করব, গ্র্যাজুয়েশন করব এবং তুমি হয়তো আমার ফ্যামিলি সম্বন্ধে জানো না, তোমার যেরকম ফ্যামিলি আমার সেম একই ফ্যামিলি। আমার ফ্যামিলিতে আমার মা আছে এবং তোমার মা তো একটা ভালো লেভেলে চাকরি করে, একটা গভর্নমেন্ট চাকরি করে। স্টিল নাও এখন আমার মা কিন্তু ওরকম না, আমার মা খুবই হতদরিদ্র একজন মহিলা এবং তিনি একটা গার্মেন্টসে চাকরি করে। স্টিল এখনও সে বুড়ো বয়সে গার্মেন্টসে চাকরি করে। এগুলো আমি তারা বলতেছি তার কাছ থেকে ছুটে যাওয়ার জন্য, সরে যাওয়ার জন্য। এখন এগুলো বলাতে সেদিকে আমার উপর আরও ইমোশনাল, মানে আরও দুর্বল, মানে এতটাই ইমোশনাল হয়ে যাচ্ছে যে সে কান্না করে দিচ্ছে, মানে চোখের পানি ফেলতে শুরু করছে। আমি বললাম আরে তানিয়া তুমি কান্না করতেছো কেন? এটা কোনো বিষয় না, দেখো মানুষকে ভালো লাগতেই পারে, আমাকে হয়তো তোমার ভালো লেগেছে এবং এটা একটা সময় কেটে তুমি উঠে যাবা, তোমার এখনও বয়স কম, ছোট মানুষ, হয়তো বুঝো না, সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যাবে। আমার বলতেছে না সিয়াম ভাইয়া সময়ের সাথে সাথে কিছুই পাল্টাবে না, আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসি, আমি আপনাকে না পাইলে মরে যাব, মানে এরকম পাগলামি শুরু করছে। তখন আমি আর ওর সাথে কথা বাড়াইলাম না বাড়াই এখান থেকে উঠে গেছি। উঠে আমি তখন আমার ক্যাম্পাসে চলে গেছি। তো এবার আমি তো ক্যাম্পাসে ধরেন কারোর সাথে মিশি না, কারোর সাথে খুব বেশি একটা কথা বলি না, একা একা চলাফেরা করি, একা একাই থাকি। এই মেয়েটা তখন করলো কি, 1-2 করে বিষয়টা জানাইতে শুরু করলো ক্যাম্পাসের মধ্যে। এখন যে ছেলে আমাকে একটু পরিচয়, যাদের সাথে আমার রুমমেট বা ক্লাসমেট, আমারে বলতেছে যে সিয়াম মেয়েটা তো দেখতে শুনতে ভালো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো, তাই তো সমস্যা কি? আমি সবাই একটা কথাই বলতাম যে ভাই আমার প্রেমের সমস্যা আছে, ভাই, আমি প্রেম প্রীতির মধ্যে নাই, আমি এসবের সাথে জড়াতে চাই না। এখন সবাই মিলে আমাকে একটার পর একটা প্রেশার দিয়ে যাচ্ছে যে না তুই মেয়েটারে পছন্দ কর, মেয়েটা তোরে ভালোবাসে, এইটা সেটা। এবং এরকম করতে করতে দেখলাম যে মেয়েটা মানে অন্যরকম পাগলামি করতেছে, যা করতেছে তার রীতিমতো নেওয়ার মতো না। পরে একটা পর্যায়ে আমি তখন করলাম কি, যেহেতু এরকমই করতেছে, আমি দেখলাম যে প্রচুর পাগলামি করতেছে, মানে ক্যাম্পাসে সবাইরে জানাইতেছে, এমন কোনো লোক নাই যারা বলে নাই, মানে এরকম করে পুরো ক্যাম্পাস ও একদম পুরো রটায় ফেলছে, পুরো ক্যাম্পাস রটায় দিছে। তখন আমি চিন্তা করলাম যে কি করা যায়, মানে কিভাবে কি করা যায়, এভাবে তো আর হবে না। তখন আমি মানে দেখলাম যে ঠিক আছে, মানে যেহেতু এরকমই করতেছে আমি রাজি হয়ে যাই। একটা মেয়ে মানুষ, সমস্যা কি, এটা প্রেম করলাম, কিন্তু ওরে বিয়ে করব, ওর সাথে সংসার করব, ভবিষ্যতে ওর সাথে আমার মানে বাচ্চা কাচ্চার প্ল্যানিং কিন্তু ছিল না, শুধুমাত্র প্রেম করব, যে তুমি এরকম পাগলামি করতেছে এরকম প্রেমই করব। তা আমি তার সাথে তখন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার পরে তো ও আবার আমার সাথে খুবই ক্লোজ, মানে অনেকটা ভালো হয়ে যায়। এবং এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতেছে। এবং এই সময়গুলো কাটতে কাটতে ইতিমধ্যে ওর ফ্যামিলিতে অনেক ঘটনা ঘটতেছে, এগুলো কিন্তু আমাকে আর বলে না। ফ্যামিলিতে কি হয় না হয় ওই বিষয়গুলো আমাকে জানায় না, কিন্তু ফ্যামিলিতে মোটামুটি অনেক ধরনের ঘটনা ওর ফ্যামিলিতে ঘটতেছে, মানে বিভিন্ন বিষয় নিয়ে, ধরেন এইটা ওইটা অনেক কিছু নিয়ে ফ্যামিলিতে অনেক ধরনের ঘটনা। তা এগুলো আমাকে কিছু বলে না, জাস্ট আমার সাথেও ওর মতো করে আমার সাথে মিশতেছে, কথাবার্তা বলতেছে। তো ঠিক আছে, এখন এরকম করতে করতে আবার ওর সাথে আমার অনেক ধরনের সম্পর্ক হয়ে গেছে। আমি যেহেতু ছোটোবেলা থেকে এই জিনিসটার প্রতি আসক্ত ছিলাম, মানে আমি ওই রকমই, সো আমার ওর সাথে অনেক ধরনের সম্পর্ক হয়ে গেছে। তো সম্পর্ক হইতো, আমার কাছে আসতো, আমি ওর কাছে যাইতাম, মানে দুজনের মাঝে মোটামুটি খুব গভীরে একটা সম্পর্ক। এবং আস্তে আস্তে করে এভাবেই সামনের দিকে সম্পর্কটা বিল্ড আপ হচ্ছে। তখনও আমাকে অনেকটা ভালোবাসে, আমিও অনেকটা ভালোবাসি, দুজনকে অসম্ভব রকমের ভালোবাসি। এবং একজন আরেকজনকে না দেখলে বাঁচি না, একজন আরেকজনের সাথে কথা বলতে না পারলে যেন নিঃশ্বাস থেমে যাবে, এমন একটা অবস্থা। এই করতে করতে তখন আমি আপনার অনার্স পরীক্ষা দিলাম। অনার্স পরীক্ষা দেওয়ার পরে তখনও তার সাথে আমার রিলেশন,
এবং অনার্সটা পাস করার পরে ও তখন আমাকে প্রেশার দিতে শুরু করছে, মোটামুটি প্রেশার দিতেছে যে সিয়াম তুমি আমাকে পালিয়ে বিয়ে করো, মানে সবসময় আমাকে বলে পালিয়ে বিয়ে করো। ও কিন্তু কোনোদিন আমাকে এটা বলে না যে তুমি আমার ফ্যামিলিতে লোক পাঠাও বা তোমার ফ্যামিলিতে আমি লোক পাঠাই বা ওভাবে বিয়েটা হোক। ও কিন্তু শুরু থেকে মানে আমাদের সম্পর্কটা যখন শুরু হলো তখন থেকেও সবসময় আমাকে একটা কথাই বলতো যে আমরা পালিয়ে বিয়ে করবো। তা আমি ওরে মাঝে মাঝে বলতাম যে মেয়েরা সবসময় বলে যে ফ্যামিলিকে জানিয়ে বিয়ে করব, ফ্যামিলির মতো বিয়ে করব, সবাই তো এটাই চায়, কিন্তু তুমি আমাকে সবসময় বলো যে আমরা পালিয়ে বিয়ে করব। এখন পালিয়ে বিয়ে করার মধ্যে কী আনন্দ বা কেন করবা, তোমার ফ্যামিলিতে কোনো সমস্যা? ও আমাকে বলে প্রথমত আমার পালিয়ে বিয়ে করতে ইচ্ছে করতেছে, যে আমি পালিয়ে বিয়ে করব, এটা আমার ড্রিম। আর সেকেন্ড থিং হচ্ছে আমার মা আমাকে তোমার কাছে বিয়ে দেবে না। তখন আমি বললাম যে তোমার মা তোমাকে আমার কাছে বিয়ে না দেওয়ার কারণ কি? মানে আমি কি দেখতে শুনতে খারাপ না আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ? এখন কি কারণে তোমার মা তোমাকে আমার কাছে বিয়ে দেবে না সেটা বলো। ও বলে যে না এটা তো আসলে পার্সোনাল বিষয়ে বলা যাবে না, আর তোমাকে বললে তুমি উল্টাপাল্টা বুঝবো, আমি তোমাকে বলতে চাই না, আমি শুধু তোমাকে এটাই জানাতে চাই, এটুকুই বলতে চাই যে আমার মা তোমাকে অ্যাকসেপ্ট করবে না, দ্যাটস ওয়ে হচ্ছে আমাদের এইভাবে সম্পর্কটা রাখতে হবে। তা আমি বললাম যে তোমার মা অ্যাকসেপ্ট না করার তো কোনো একটা কারণ আছে, তোমার মা তো হুট করেই না যে আমাকে অ্যাকসেপ্ট করবে না, কেন করবে না, কী কারণে করবে না, এর তো একটা যৌক্তিক কারণ থাকা দরকার, তাই না? কী কারণে করবে না? আমাকে বলে যে সিয়াম আমি এই বিষয় নিয়ে তোমার সাথে কথা বলতে চাই না, জাস্ট এটুই বলতে চাই যে আমার মা তোমাকে মেনে নেবে না, যার কারণে তুমি আমাকে পালিয়ে বিয়ে করবা। তো আমার তো ওর বিয়ে করার কোনো ইচ্ছে নেই, আমি তো বিয়ে করবোই না, শুধুমাত্র জিজ্ঞেস করতেছে যে ঘটনাগুলো কেন এরকম করতেছে। এখন অনার্সের পরে আমার মায়ের অবস্থা খারাপ হয়ে গেল, মা ধরুন আগের মতো জব করতে পারে না, আমার কাছে মোটামুটি টাকা পয়সা যা ছিল তাও প্রায় শেষ, এবং আম্মা একদিন কাজে গেলে আরেকদিন যাইতে পারে না, এবং বৃদ্ধ মা এই বয়সে কাজ করে আমাকে পড়াশোনা করাইছে। তখন নিজের মাঝে অনেকটা খারাপ লাগা কাজ করতেছে যে না এভাবে তো আসলে জীবন কাটতে পারে না, এভাবে তো জীবন কাটতে পারে না, আমার মায়ের জন্য অ্যাটলিস্ট আমাকে কিছু একটা করতে হবে। তো আমি বিভিন্ন জায়গায় তখন চাকরির জন্য অ্যাপ্লাই করতেছি, ডকুমেন্ট জমা দিতেছি, কোথাও চাকরি হয় না। আপনি তো বুঝেন বাংলাদেশের চাকরির বাজার কতটা কঠিন। আমি ভাই কোথাও চাকরি পাই না, আর আমার বাপের আমার বাপও নাই আর মায়ের এত টাকা নাই যে সে আমাকে ঘুষ দিয়ে কোথাও না কোথাও চাকরি করাবে। তখন দেখা যায় এখানে অ্যাপ্লিকেশন দিচ্ছি, ওখানে অ্যাপ্লিকেশন দিচ্ছি, এই জায়গায় যাচ্ছি, ওই জায়গায় যাচ্ছি, কোথাও আমার কোনো চাকরি হচ্ছে না, চাকরি পাই না। আর এরই মাঝে তানিয়া আমার উপরে রেগে গেছে, আমাকে প্রতিদিন ফোন দেয়, আমাকে কল দেয়, আমি ওর কল রিসিভ করি না, ওর সাথে কথা বলি না, এবং ও আমার সাথে মিট করতে চাইলে আমার সাথে মিট করি না। এক কথায় বলতে গেলে আমাকে ইগনোর করতাম, বরাবরের মতো ওকে ইগনোর করতাম, কারণ আমার এই সময়টাতে একটা ভালো জব দরকার, আমার ফ্যামিলিকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়া দরকার। আমার মা এত দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে আমাকে পড়াশোনা করিয়েছে, অ্যাটলিস্ট মায়ের জন্য কিছু একটা করা দরকার। আমি এই ধরনের চিন্তাভাবনার মধ্যে আছি, এই সময় এসে বিয়ে করা, সংসার করা, এগুলো ভাই আমার কোনো সময় আমার মাথায় নেই যে না এগুলো আমি কখনোই করব না। তো টার্মিনালি আমি তখন এটাই চিন্তা করছি যে না আমি বিয়ে করব না। এখন ওর এই পাগলামিগুলো এমনভাবে বেড়ে গেছে, একদিন হলো কি ও আমাদের বাসায় চলে আসছে, ডিরেক্টলি আমাদের বাসায় আসছে। আসার পরে একে তো আমার আম্মা অসুস্থ, আবার ও আসছে বাসায়। আসার পর আমি বিকেলবেলা বাসায় গেছি, দেখো বাসায় আমাকে কিন্তু ফোনের উপর ফোন দিতেছে, আমি ওর ফোন ধরি নাই। পরে আমি বললাম যে তানিয়া তুমি আমাদের বাসায় কেন? বলে তোমার আম্মুকে দেখতে আসছি। তা আমার আম্মাকেও দেখতে আসছে, আমার আম্মাকেও কী বলছে এটা কিন্তু ভাই আমি আর জানি না। তাই আমি বললাম যে ঠিক আছে তুমি এখন চলে যাও, আমি অনেক টায়ার্ড, আমি রাত্রে তোমার সাথে ফোনে কথা বলবো। এই বলে ওকে বিদায় করে দিছি। বিদায় করে শুয়ে পড়ছি, 8টার দিকে, রাত্র 8টার দিকে উঠছি, ওইটা হাত মুখ দিয়ে খাইতে আসছি। এখন আম্মা দেখে মুখ কালো করে বসে আছে ড্রয়িং রুমে। আমি মারে বললাম যে কী ব্যাপার, তুমি এরকম মুখ কালো করে আসছো কেন, আজকে কাজে যাও নাই, অফিসে যাও নাই? মা বলে তোরকে আমি এই জন্য পড়াশোনা করাইছি। আমি তখন বললাম যে এই জন্য মানে কী করছি আমি? মা আমারে বলে এক সময় তুই একটা কলঙ্ক করলি, যখন মাত্র এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হয়েছিস তখন রুবিনের সাথে একবার আমার বয়সে একটা মহিলার সাথে তুই খারাপ কাজ করলি, আমি তোর মা হিসাবে সেটাও মাফ করলাম। আর তুই আমার ওয়াদা করছিলি, আমার মাথায় হাত দিয়ে শপথ করছিলি, কোনো প্রেম প্রীতি ভালোবাসা, কোনো মেয়ের সাথে সম্পর্ক এগুলো তুই করবি না, নিজের চরিত্রে কোনো কালি লাগাবি না, তুই ফ্রেশ চরিত্রে থাকবি, ভালো চরিত্রে থাকবি। এরপরে তুই এইটা এখন কিভাবে করলি? তা আমি বললাম যে মা আমার তো কোনো দোষ নেই, আমি তো মেয়েটারে পছন্দ করিয়ে না, এখন ও আমাকে না পেলে সুইসাইড করবে, আত্মহত্যা করবে, মরে যাবে, আমাকে একরকম ইমোশনালি ব্ল্যাকমেল করে, আমি কি করব মা? আমি আসলে এই মেয়েটারে চাই না, কিন্তু আমার সাথে আমার কোনো না কোনোভাবে প্রেম হয়ে গেছে, প্রেম হয়ে গেলেও আমি মেয়েটারে বিয়ে করব না। আমার মা তখন বললো কি, খুব কষে আমাকে একটা থাপ্পড় মারছে অনেক জোরে। মারার পরে আমি বললাম যে কী ব্যাপার মা, তুমি তো আমার গায়ে এইভাবে কখনো হাত তোলো না, হঠাৎ করে মারলা কেন? মা বলে যদি বিয়েই না করবি তাহলে মেয়েটার সাথে ওই সম্পর্কে জড়ালি কেন? যখন মাইটা বললো আমি তখন নিচের দিকে তাকায় আসছি। মা বলে বল, যদি বিয়েই না করবি তাহলে ওই সম্পর্কটা মেয়ের সাথে করলি কেন? তুই কি সত্যি তোর বাবার মতো হয়েছিস? মা কিছু থেকে কিছু হলে বাবাকে ধরে টানবে, তুই তোর বাবার মতো চরিত্রহীনা হয়েছিস, তোর বাবার ক্যারেক্টার যেরকম তোর ক্যারেক্টার একই রকম হবে, তুই আসলেই খারাপ।
আমি তখন মারে বললাম যে মা, মেয়েটার সাথে আমার এই ধরনের সম্পর্ক হয়েছে, এইটা তুমি কিভাবে জানলা, তোমারই কে বললো? মা বললো, ও আচ্ছা, এখন আমি জানাতে অপরাধ হয়ে গেছে, আমি জানাতে অন্যায় হয়ে গেছে? আমি বললাম, না, তুমি জানাতে অপরাধ অন্যায় বিষয়টা ঠিক সেরকম না, কিন্তু তুমি জানলা কিভাবে? তোমার তো জানার কথা ছিল না, এই বিষয় তো তোমার জানার কথা না। আমার আম্মা বলে, আমি জানছি, আর জানছি বলেই তোরে বলছি। তা আমি চিন্তা করলাম যে তানিয়া আমাদের বাসায় আসছে, আম্মুর সাথে কথা বলছে, এখন তানিয়া যদি এটা আমার আম্মুকে না বলে, তাহলে আম্মুর তো এটা জানার প্রশ্নই আসে না। আম্মু এটা জানবে কোত্থেকে? আম্মু তো জানবেই না। অফকোর্স এটা তানিয়া আমার মাকে বলে দিচ্ছে, আর তানিয়া বলার কারণেই মা তখন বিষয়টা জেনে গেছে, এবং জানার পরে মা আমার সাথে এরকম রুড ব্যবহার, খারাপ ব্যবহার করতেছে। তখন আমি তানিয়ার উপরে খুব রেগে গেলাম যে যেভাবেই হোক ওর একটা আমি ক্ষতি করেই ছাড়বো। ও আমার মায়ের এত বড়, আমার মাকে এগুলো বলে দিল, কি নির্লজ্জ বেহায়া মেয়ে রে বাবা, ওর সাথে আমার কী হয়েছে না হয়েছে এটা আমার মাকে জানাই দিল। রাতে খাওয়া দাওয়া করে শুইছি, মরার উপরে খারাপ বলে একটা কথা আছে, এই আর কি। রাত্র আনুমানিক প্রায় 12:30 থেকে 1টার দিকে আমার নাম্বারে একটা আননোন নাম্বার থেকে একটা কল আসছে। আমি নাম্বারটা চিনি না, সম্পূর্ণ অপরিচিত একটা নাম্বার থেকে একটা কল আসলো। আমি তখন কলটা রিসিভ করছি। রিসিভ করার পরে একজন ভদ্রলোক আমারে বলতেছে যে, হ্যালো, তুমি কি সিয়াম? নাম্বার চিনি না। আমি বললাম, জি সিয়াম। তখন কিন্তু প্রায় মধ্যরাতের কাছাকাছি। মন তো অনেক খারাপ ছিল, মার সাথে ঝগড়াঝাটি করে আসছে, এমনি মন অনেক খারাপ। পরে আমাকে বলতেছে যে আমি তোমার সাথে একটু মিট করতে চাই, আমার নাম রফিক খান। তাই আমি বললাম যে আমি তো আসলে রফিক খান নামের কাউকে চিনি না। তো তখন আমি হঠাৎ করে বললাম যে আমি কিন্তু অনেক অফিসে ডকুমেন্ট জমা দিয়ে আসছি আমার চাকরির জন্য। পরে আমি বললাম যে আপনি কি আমার কোনো অফিসে আমার সিভি দেখেছেন জবের জন্য? এই জন্য কি? কারণ সব জবের অ্যাড্রেসে তো আমি আমার ফোন নাম্বারটা দিয়েছি। দেন আমাকে বলতেছে, হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক ধরেছ, তোমার জবের জন্য আমি তোমার সাথে একটু কথা বলবো। তখন আমি মনে করলাম যে মেবি সম্ভবত আমার কোথাও কোনো একটা ভালো জব হয়েছে, আমার সিভি দেখার পরে উনি সম্ভবত আমাকে পার্সোনালি ডেকে নিয়ে ঘোষ চাইবে। এটা আমার একটা ধারণা আর কি, অফিসের মধ্যে যেরকমটা হয় আর কি, সরাসরি তার ঘোষ চাইতে পারে না, নাম্বারটা দিয়ে ফোন করে বলবে যে এত টাকা যদি আমাকে দাও তোমার চাকরিটা আমি কনফার্ম করে দিব। তখন আমি বললাম যে আমি তো বুঝে গেছি, বুঝে আমি বললাম যে স্যার দেখেন, আসলে আমার ফ্যামিলির অবস্থা অতটা ভালো না যে আমি আপনাকে ঘোষ দিয়ে চাকরি করতে পারবো। আপনি যদি আমাকে কোনো ঘোষ ছাড়া চাকরি দেন তাহলে স্যার ডাইকেন, নাহলে আমাকে আলাদা ডাইকে নিয়ে লাভ নেই। তাহলে একটা লোক আমাকে আলাদা ডাকবে কেন বলেন? উনি যদি আমার সিভি দেখে, সব কিছু দেখে, আমাকে ইন্টারভিউ দেয়, আমি চাকরি দিবি, সেটাই তো। তিনি আলাদা কেন ডাকবে? আলাদা ডাকা মানেই তো আমার কাছে টাকা চাওয়া। তাই আমি তখন বললাম যে না স্যার, আপনি যদি আমাকে আলাদা ডাকেন, আমি কিন্তু আপনাকে টাকা টুকা দিতে পারবো না, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ, আমার বাবা নয়, মা একজন গার্মেন্টস কর্মী। আমাকে বলতেছে, না সিয়াম, তুমি আমাকে ভুল বুঝতেছ, আমি তোমার কাছ থেকে কোনো টাকা চাইও না, আমি তোমার কাছ থেকে কোনো টাকা নিবও না, আমি তোমাকে বিনা টাকায় চাকরি দিব। এইটা শুনে তো ভাই আমি অবাক। আলহামদুলিল্লাহ, উনি আমাকে বিনা টাকায় চাকরি দিবে এটা তো চিন্তাই করা যায় না, এবং বর্তমান বাজারে, এবং তিনি বলে চাকরিটা নাকি গভর্নমেন্ট, সরকারি চাকরি। তখন আমি বললাম যে আলহামদুলিল্লাহ, তাহলে তো আমার আর কোনো চাওয়া নাই, আমার যদি এটা পূরণ হয়, এই চাওয়াটা যদি পূরণ হয়, তাহলে তুমি আল্লাহর কাছে অশেষ মেহেরবানিতে আমার আর কিছুই লাগবে না। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে একটু মিট করো, দেখা করো। তো এই কথা বলার পরে তখন আমি পরের দিন আনুমানিক আপনার দুপুরের দিকে উনি আমাকে একটা রেস্টুরেন্টে অফার করলো, আমি সেই রেস্টুরেন্টে গিয়েছি। আমার কিন্তু পরের দিন তানিয়ার কাছে যাওয়ার কথা, তানিয়ারে পিটানোর কথা, কিন্তু আমি সেদিন আর তানিয়ার কাছে না গিয়ে এই রফিক খানের সাথে দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে গেলাম। যাওয়ার পর দেখলাম মোটামুটি মধ্যবয়স্ক একটা লোক, এবং পোশাক আশাকে যা দেখা গেল যে খুবই ভিআইপি, খুবই ভিআইপি, টাকা পয়সাওয়ালা মানুষ, এরকমটাই মনে হলো। তো গিয়ে বসছে, রেস্টুরেন্টে বসার পর আমার বলে যে সিয়াম কী খাবা? আমি বললাম স্যার আমি আসলে কিছু খাবো না, আমি তো অনেক জায়গায় ডকুমেন্ট জমা দিয়েছি, এখন কোন জায়গার কোন ডকুমেন্টে আপনি আমার সাথে মিট করতে আসছেন, অ্যাকচুয়ালি আপনাদের অফিসটা কোথায় বা কোম্পানির নাম কি বা কোথায়, আমি তো স্যার জানি না। আমাকে বলতেছে, তুমি কি তানিয়ার ঠিকানায় কোনো সিভি ড্রপ করেছিলা? আমি তো ভাই তখন একটু অবাক, কী ব্যাপার, তানিয়ার বিষয় উনি জানবে কী করে? আমি বললাম যে স্যার তানিয়ার নামের, বা আমি তখনও মনে করতেছি হয়তো তানিয়া নামের কোনো ইন্ডাস্ট্রি আছে যেখানে আমি সিভি দিয়েছি, কারণ আমি তো ভাই অসংখ্য জায়গায় সিভি ড্রপ করছি। এখন আমি তখন বললাম যে স্যার তানিয়া নামের কোনো আমি তো স্যার আসলে বুঝতেছি না, যে আপনি যদি ডিটেলসে বলেন বা লোকেশান বলেন তাহলে আমি বুঝবো। তখন উনি আমাকে তানিয়ার যে অ্যাড্রেস, তানিয়া যেখানে থাকে সে বাসার ঠিকানা দিয়ে আমাকে বলতেছে যে এই ঠিকানায় কোনো সিভি ড্রপ করছিলা কিনা। কথা বলতেছে আর মুসকে মুসকে হাসতেছে। তখন আমি বুঝে গেলাম যে না, এইটা আসলে মূলত আমার অফিসের কোনো বিষয় না, উনি তানিয়ার কেউ হবে। আমি তখনও মনে করলাম যে সম্ভবত উনি তানিয়ার কেউ হয়ে আমাকে সুপারিশ করার জন্য আসছে, যে তানিয়ার সাথে তুমি রিলেশন করো বা তানিয়াকে ভালোবাসো, তানিয়াকে বিয়ে করো। হয়তো হয় না যে থার্ড পার্টি দ্বারা একটু সাহায্য নেওয়া, হয়তো এরকমই কোনো একটা ব্যক্তি আসছে যে যার মাধ্যমে তানিয়া আমার কাছে আসতে চায়, এটা আমি মনে করছিলাম। তাই বললাম যে স্যার অ্যাকচুয়ালি আসলে আমি আপনাকে স্যার
মানে তানিয়ার বিষয়ে আপনি কথা বলতেছেন, বা তানিয়ার আপনি কি হন? বলে আমি তানিয়ার কেউ না। তাই আমি বললাম যে আপনি যদি তানিয়ার কেউ নাই হবেন, তানিয়ার বিষয়ে আমাকে এখানে ডেকে আনলেন কেন স্যার? বলে কোন বিষয় হইলে তুমি খুশি হইতা? আমি বললাম স্যার জবের বিষয় হলে খুশি হইতাম। উনি বলে জব কি তোমার খুব দরকার? আমি বললাম জি স্যার, অবশ্যই জব আমার দরকার। উনি বলে কত টাকার স্যালারি হলে তুমি জব করবা? আমি বললাম স্যার গভর্নমেন্ট হলে তো যেমনই হোক প্রবলেম নাই, কিন্তু নন গভর্নমেন্ট হলে তো মোটামুটি 20,000 বা 30,000 হইলে এনাফ। উনি আমাকে বলে আমি তোমাকে একটা অফিসার র্যাঙ্কে চাকরি দিব, 50,000 টাকা স্যালারি, কিন্তু নন গভর্নমেন্ট। আমি তখন বললাম স্যার 50,000 টাকা স্যালারি হলে তো আমার জন্য বিশাল পাওয়া। এটা তো আমার স্বপ্নের মধ্যেও ছিল না যে আমি এত বড় একটা ফিগারে চাকরি করব। উনি আমাকে বলে তুমি কি চাকরি করবা? আমি বললাম জি স্যার করবো। তো উনি আমাকে বলে তাহলে আমার একটা শর্ত পূরণ করতে হবে, যদি আমার শর্তটা পূরণ করিয়ে দাও তাহলে আমি তোমাকে ওখানে চাকরি দেবো, আই প্রমিস, এবং আমি তোমাকে 3 লক্ষ টাকা অ্যাডভান্স করব। এটা শুনে তো আমার রীতিমতো একটু মানে চিন্তার ভাঁজ পড়ে গেল যে কি ব্যাপার, উনি আমাকে 3 লাখ টাকা অ্যাডভান্সও করবে, 50,000 টাকা বেতনের একটা চাকরিও দিবে, বিনিময়ে একটা কাজ করে দেওয়া লাগবে। এখন কাজটা কি? উনি আমাকে বলে কাজটা অনেক সহজ, ভেরি সিম্পল, কাজটা করে দিতে পারলে আমি তোমাকে টাকাটা দিয়ে দিব, এবং আমি তোমাকে টাকাটা প্রয়োজনে অ্যাডভান্স করব, তুমি কাজটা করে আসার পর আমি তোকে জয়েন করাই দিব। তখন আসলে বুঝতে পারতেছিলাম না যে এই ভদ্রলোক আমার কেন এখানে ডেকে আনছে, আমার মতো একজন সহজ সরল ছেলের দিয়ে নিয়ে কী কাজ করাতে চায়। আমি বললাম স্যার আপনি একদম নির্দ্বিধায় আমাকে বলেন যে আপনি আসলে কী করাতে চাচ্ছেন, বা আমি আসলে আপনার ওই পেঁচানো কথাগুলো বুঝতেছি না। বলে আমার কথা ভেরি সিম্পল, তানিয়া তো আমাকে পছন্দ করে না? আমি বললাম জি পছন্দ করে। উনি বলে আমি তানিয়ারে পছন্দ করি। তাই আমি বললাম যে আপনি তানিয়াকে পছন্দ করেন, তো এখন আমি কি করব? তানিয়াকে বুঝিয়ে বলবো যে তানিয়া যাতে আপনাকে বিয়ে করে? বলে না, তুমি তানিয়াকে যতই বুঝাও এতে কোনো কাজ হবে না, তুমি যাই বলো যেটাই বলো তানিয়া তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। সুতরাং তুমি কি একটা ট্রিক্স খাটিয়ে আমাকে মানে আমার কাছে তানিয়াকে এনে দিতে হবে। আমি বললাম স্যার আপনি যে ধরনের ট্রিক্সের কথাই বলেন আমি করতে রাজি আছি, বিশেষ করে আমার জবটা হইলে হয়, কিন্তু এখন কি করতে হবে? উনি বলে তুমি যেভাবেই হোক তানিয়াকে বিয়ে করবা। আমার বলে আমি বললাম বিয়ে করবো স্যার, এটা কী কথা বলতেছেন? বলে হ্যাঁ বিয়ে করবা, তবে কাবিন দিবা 50,000। 50,000 টাকা তানিয়াকে কাবিনে বিয়ে করবা, এবং বিয়ে করার পরে তানিয়াকে তুমি অমুক জায়গায় এনে দিবা, অমুক জায়গায় এনে দিবা, এবং এনে দিলে পরে আমি তারপর তোমাকে জবটা দিয়ে দিব। তা আমি তখন বললাম যে স্যার আমি আসলে আপনার কথা বুঝি না, অমুক জায়গায় তানিয়াকে এনে দিলে আপনার লাভ কী? বা আপনি যেরকম রিচ একজন মানুষ, আপনি তো চাইলে তানিয়াকে প্রস্তাব দিয়েও বিয়ে করতে পারেন। উনি বলে প্রস্তাব দিয়ে আমি তানিয়াকে বিয়ে করবো না, আর তানিয়া আমাকে প্রস্তাবের মাধ্যমে আমার কাছে আসবে না, এটা আমাদের পারিবারিক একটা বিষয়, তানিয়ার ফ্যামিলি আমার ফ্যামিলিগত গোপনের একটা বিষয়, আমি তোমাকে এটা বলবো না। তবে হ্যাঁ আমি তোমাকে এইটা এনশিওর করি তুমি কোনো বিপদে পড়বা না, তুমি কোনো ঝামেলায় পড়বা না। আমি বললাম স্যার আমি করতে রাজি আছি, কিন্তু আমি তানিয়াকে বিয়ে করতে পারবো না, কারণ আমার বিয়ে করতে ভয় লাগে। দেখেন আমি বিয়ে করে তানিয়ার ওইখানে নিয়ে গেলাম, ওই লোক তানিয়াকে মেরে ফেললো, তখন তো আমি বিপদে পড়ে যাবো না। যেহেতু ওর সাথে আমার বিয়ে হয়েছে, একটা স্ট্রং গভর্নমেন্ট ডকুমেন্ট আছে। তখন আমি বললাম যে না স্যার আমি ওকে বিয়ে করতে পারবো না, এছাড়া আপনি যদি কোথাও নিয়ে দিতে বলেন তাহলে আমি ওকে ওখানে নিয়ে দিতে পারি। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যে কোনোভাবে ওকে অমুক জায়গায় অমুক হোটেলে এনে দিবা, এবং এনে দিতে পারলে তোমার কাজ শেষ। এখন আমি আসলে এটা বুঝতেছি না যে এই লোক চাইলে তো ওকে কিডন্যাপও করতে পারে, আমাকে এত টাকা দেওয়ার দরকার নেই। উনি সাধারণ কোনো একটা লোকের যদি 50,000 টাকা দেয়, ওই লোকটাই কিন্তু তানিয়াকে ওখানে তুলে নিয়ে যাবে। তাহলে উনি আমাকে দিয়ে কেন করাতে যাচ্ছে? তখনও কিন্তু এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে যে উনি অ্যাকচুয়ালি আমাকে দিয়ে কেন করাবে। তারপরে ওনার প্রস্তাবে আমি তখন রাজি হয়ে গেলাম, যেহেতু আমি তানিয়াকে পছন্দ করিই না, তানিয়ার উপরে এমনিতে আমি খুব রেগে আছি, ক্ষেপে আছি, আমি পারলে তানিয়ার ক্ষতি করি, তানিয়ার উপকার তো আমি করবোই না। আর এর মাঝে যখন এই লোকটা আমাকে এটা বলতেছে, তাহলে এটা তো আমার জন্য একটা প্লাস পয়েন্ট, আমার জন্য একটা প্লাস পয়েন্টই হলো। আমি বললাম যে ঠিক আছে ফাইন, তাহলে কবে নিতে হবে? উনি আমাকে বললো সামনে শুক্রবারে নিয়ে আসো। তাই আমি বললাম ওকে ফাইন ঠিক আছে স্যার, আমি কোনো বিপদে পড়বো না তো? বলেন না তুমি কোনো বিপদে পড়বা না, 1%ও বিপদে পড়বো না, তুমি পুরো নিরাপদ, তুমি এটা নিশ্চিত থাকো, এবং তুমি চাইলে আমার সাথে তুমি ডকুমেন্টও করতে পারো। আমি বললাম না স্যার এই কাজের আবার কিসের ডকুমেন্ট করবো? ওকে ফাইন ঠিক আছে স্যার, আমি আপনার প্রস্তাবে মেনে নিলাম। উনি ওই মুহূর্তে আমাকে 50,000 টাকা দিয়ে দিল। আমি বললাম যে স্যার এইটা কেন? বলে এটা নিয়ে যাও, এবং আগামী দিন আমি তোমার অ্যাকাউন্ট নাম্বারও আমি জানি, মানে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার উনি জানে। চিন্তা করতে পারেন যে উনি কীভাবে আমাকে টার্গেট করছে, যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আমি তোমার টাকাটা পাঠিয়ে দিব, 50,000 টাকা দিলাম, 2.5 লাখ টাকা ওখানে দিয়ে দিব, তুমি তোমার কাজ চালিয়ে যাও। ওইখান থেকে বের হয়ে ডাইরেক্ট বাসায় আসছে, তখন কিন্তু বাসায় আমাদের বাজারও নেই, মানে বাসায় যে বাজার করবো এই টাকাটাও নাই। তানিয়ার কাছ থেকে ওই লোকের কাছ থেকে টাকাটা নিয়ে তখন বাজারটা করছি, বাজার সাজার করে ঘরে আসছি, আইসা রুমের মধ্যে বসে বসে চিন্তা করতেছি কী করা যায়। এরই মাঝে তানিয়ার ফোন তো আসেই, ওর ফোনটা ধরলাম,
ধরার পরে আমি বললাম যে তানিয়া, তুমি আমাকে সবসময় একটা কথা বলো যে তুমি আমাকে পালিয়ে বিয়ে করবা, কখনো তোমার পরিবারকে জানাবা না, তার কারণটা কি? আমাকে বলে আমার মা তোমাকে আমার কাছে বিয়ে দিবে না, মানে তোমার কাছে আমাকে বিয়ে দিবে না। আমি বললাম কেন দিবে না? ও বলে কেন দিবে না তার অনেক কারণ আছে, এটা আমাদের ফ্যামিলিগত ম্যাটার না, তোমাকে বিস্তারিত বলতে পারবো না, শুধু এইটুকুই বলবো যে আমার ফ্যামিলি কখনোই তোমার কাছে আমাকে বিয়ে দেবে না, কিন্তু আমি তোমাকে পালিয়ে বিয়ে করতে চাই, তুমি আমার সাথে এরকমটা কেন করতেছো? আমি কিন্তু তখন আর তার সাথে কথা বাড়াইতেছি না। আমি বললাম তো আমি যদি তোমাকে বিয়ে না করি তাহলে আমার সাথে থাকবা? ও বলে হ্যাঁ থাকবো। আমি তোমার সাথে থাকতেছি তো, একদিন দুদিন তো থাকি নাই। আমি কিন্তু তখনও বলিনি যে তুমি এই কথাগুলো আমার মাকে কেন বললা, কারণ আমি তাকে খেপাতে চাই না, কারণ ও যেহেতু আমার সোনার হরিণ, আমাকে ওকে দিয়ে আমাকে ড্রপটা ধরতে হবে। আমি তখন বললাম যে আচ্ছা তানিয়া, সব কিছুই ঠিক আছে, তোমার প্রস্তাবও মানলাম, তোমার কথাও মানলাম, তোমার যুক্তিও মানলাম, কোনো কিছুতেই তো কোনো সমস্যা নাই, সব কিছুই ঠিক আছে। আচ্ছা তুমি আমাকে বিয়ে করে কোথায় রাখবা? বলে কোথায় রাখবো মানে, আমি তোমাকে বিয়ে করে তোমার বাসায় থাকবো? আমি বলে আমার তো কোনো চাকরি নাই, কোনো জব নাই, আমি তোমাকে খাওয়াবো কি? ও বলে সমস্যা নেই, আপাতত আমি আম্মুর কাছ থেকে কিছু টাকা নিয়ে নিব তোমার জব হওয়া পর্যন্ত, ওইটি দিয়ে আমরা দুজনে খাওয়া দাওয়া করবো, চলাফেরা করবো, এরপরে তোমার জব হয়ে গেলে পরে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি বললাম তোমার আম্মার কাছ থেকে টাকা নিবা, সেই টাকা নিয়ে আমরা দুজনে থাকবো, এরপর আমার জব হবে, যদি কখনোই জব না হয়? ও বলে আরে আমিও তো পড়াশোনা করতেছি, কয়েকদিন পর তো আমারও গ্রাজুয়েশন হবে, এরপরে দুজনে মিলে জব খুঁজবো, তোমারটা না হলে আমারটা হবে, হবে তো একটা না, জব ছাড়া তো আর মানুষ থাকে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে ফাইন তানিয়া, ঠিক আছে আমি শুক্রবার তোমাকে নিয়ে এক জায়গায় যাব। সেদিন ছিল মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। আমি শুক্রবারে তোমাকে নিয়ে এক জায়গায় যাব, তুমি কি যাবা? আমার বলে হ্যাঁ। আমি বললাম কি যাবো? বলে হ্যাঁ যাবো। মানে ও তো আমার জন্য যাওয়ার সাথে পারলাম, ঠিক আছে তাহলে শুক্রবারে সকালবেলা তুমি চলে এসো, আমরা এক জায়গায় যাব। এই কথা বলে ফোনটা কেটে দিলাম। আবার কেটে দিয়ে চিন্তা করতেছি, আরে আমি যে ওর সাথে ফোনে কথা বললাম, শুক্রবারে ওকে আমি ওখানে নিয়ে যাব, এরপরে তো ওর সাথে ভালো কিছু হবে না সেটা আমি জানি। এখন এগুলো যদি পরে মোবাইল ট্র্যাকিং করে আমাকে ধরে ফেলে, বা যদি মনে করে যে এই ঘটনা আমি ঘটাইছি, বা পুলিশ যদি আমাকে ধরে ফেলে, ভাই না রাতে ঘুমাইতে পারিনি, বিশ্বাস করেন। একদিক থেকে লোভ, অন্যদিকে ভালোবাসা, আরেকদিকে বাস্তবতা, এই তিনটা তখন আমাকে পুরো চেপে ধরছিল। এখন আমি কোন দিকে যাব, আমি কোনো কিছুই তখনও মানে বুঝে উঠতে পারতেছিলাম না। একদিন দুই দিন করে কাটতেছে, বৃহস্পতিবারের সকালবেলা আমাদের বাসায়, ওই দিন আম্মা বাসায় ছিল না, আমাদের বাসায় এসে বলতেছে সিয়াম তুই আমাকে শুক্রবারে কোথায় নিয়ে যাবা? আমি ভাই তখন ভয় পেয়ে গেছি এটা চিন্তা করে যে ও আবার সব কিছু জেনে গেল কিনা, ওরে আবার কেউ সব কিছু বলে দিল কিনা, ও সব জেনে গেল কিনা, ও কি এই কারণে আমাকে এটা বলতেছে কিনা। আমি তখন একদম আমার গলাটালে শুকিয়ে গেছে। আমি বললাম তানিয়া তুমি এরকম করে বলতেছ, শুক্রবার তোমাকে কোথায় নিয়ে যাব? কেন, আমি কি তোমাকে কোথাও নিয়ে যেতে পারি না? আমাকে বলে হ্যাঁ পারোই তো, নিয়ে যাবা, কিন্তু কোথায় নিয়ে যাবা সেটা তো বলবা, আমি তো ওভাবেই রেডি হয়ে আসবো। আমি বললাম শুক্রবার আমি তোমাকে বিয়ে করব এমনি। ও তখন বলে ওয়াও সত্যি? আমি বললাম হ্যাঁ সত্যি। আমাকে বলে প্লিজ তুমি আমাকে আজকে বিয়ে করো। ওই দিন ছিল বৃহস্পতিবার। আমি বললাম কেন, আজকে কেন বিয়ে করব? ও বলে আজকে তুমি আমাকে এই কারণেই বিয়ে করবা যে আজকে আমার বার্থডে, আজকে আমার জন্মদিন, আমি এটা সারপ্রাইজ দেওয়ার জন্যই তোমার কাছে আসছি। সো তুমি যদি আমাকে আরেকটা সারপ্রাইজ দিয়েই বসলা যে তুমি আমাকে বিয়ে করবা শুক্রবারে, সো বিয়েটা শুক্রবারে না করে তুমি আজকেই করো, সুতরাং আমার ম্যারেজ ডে এবং আমার বার্থডে এটা একদিনে হবে। আমি বললাম যে তানিয়া দেখো এটা তো আসলে মানে মুখের কথা না বা ছেলে খেলা না, আমি তোমাকে কালকে বিয়ে করবো বলছি, কালকেই করবো, আজকে করবো না। ও আমাকে বলে আচ্ছা ঠিক আছে কালকে নাইলে আবার করো, আর আজকে জাস্ট হুজুর ডেকে একটু কলমা পড়ে ফেলো, তাহলে আমি ম্যারেজ ডেটা আমার বার্থডেতেই পালন করবো, মানে বৃহস্পতিবারে পালন করব। আমি তখন বুঝতে পারতেছিলাম না, মানে নিষ্পাপভাবে ওর মুখের দিকে তাকায় আসি, মানে ওর চেহারার দিকে তাকায় আসি যে একেবারে বোকা টাইপের একটা মেয়ে, যেমন করে বলতেছি তেমন করে করতেছে। মানে ও প্রচুর পরিমাণের মানে বাচ্চা স্বভাবী মেয়ে। কিছু মানুষ থাকে না যে কিছু মেয়ে দেখবেন মানে বয়স হওয়ার পরও স্বভাবটা একটু বাচ্চা বাচ্চা থেকে যায়, ও ছিল ওই টাইপের। মানে বয়স হয়েছে, হাতে পায়ে বড় হয়েছে ঠিক আছে, কিন্তু স্বভাবটা পুরো বাচ্চা বাচ্চা টাইপের। তাই আমারে বলতেছে যে তুমি আমাকে আজকেই বিয়েটা করো প্লিজ, মানে এরকম করে আমাকে জোর করে পাঞ্জাবে গায়ে দিয়ে বের করছে, মানে সিএনজিতে উঠাইছে। আমি তখন ও উঠতেছে কই জানি যাইতেছে। আমি বললাম তুমি কই যাইতেছো? বলে আমার একটা বান্ধবীর বাসা, ওখানে আমরা বিয়ে করব। ওই বান্ধবীর বাসা আমাকে নিয়ে গেছে। তখন আমার সাথে কী ঘটতেছে বা কী হইতেছে আমি কিন্তু এগুলো বুঝি না, যে আমার সাথে এগুলো কী হইতেছে। বান্ধবীর বাসায় নিয়ে যাওয়ার পরে আমি ওরা বললাম যে দেখো তানিয়া, আমি তোকে বিয়ে করতে পারি এই বাসায়, আমার একটা শর্ত আছে। বলে কী শর্ত? আমি বললাম আমি এখানে বিয়ে করব না। মানে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলাম। বলে কেন? আমি বললাম আমি তোমাকে অন্য একটা জায়গায় বিয়ে করবো, আমি তোমাকে মাঝারে নিয়ে বিয়ে করব। ও আমাকে বলে আরে কেন মাঝারে বিয়ে করতে হবে কেন, এখানে হুজুর ডেকে আনি, এখানে করি। আমি বললাম না মাঝারে করবো না, আমার বাসায় করব। মানে আবারও চেঞ্জ। ও বলে মানে কি বলতেছো, এখানে করবো না? আমি বললাম না আমার বাসায় করবো, আজকে মা আসবে না, বাসা পুরো ফাঁকা থাকবে, ওখানে বিয়ে করবো। এবং ওখানে বিয়ে করার পরে আমি আজকে ডকুমেন্ট করবো না, আমি ডকুমেন্ট করবো শুক্রবারে।
তো বলে আজকে আমি বললাম আজকে জাস্ট হুজুর ডাকবো, হুজুর ডেকে আমি বিয়ে করবো। ও তখন বলো আচ্ছা ঠিক আছে, মানে ও রাজি। সাথে সাথে তার বান্ধবীর বাসা থেকে সিএনজি করে আবারও আসতেছি। আসার পথে এখানে একটা হুজুর, মানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার একজন হুজুর আছে। এই ছেলের সাথে আমি মাঝে মাঝে চলাফেরা করে, আমার বয়সে ছোটো হবে, ও এমনি বিয়ে শাদী পড়ায়, এমনি কাজী না কিন্তু বিয়ে টিয়ে পড়ায় আর কি, কাজীর সাথে সাথে থাকে। ওরে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম যে এমন এমন ঘটনা, তুই আমার একটা মেয়ের সাথে কলমা পড়াই দিতে পারবি? বলে হ্যাঁ ভাই পারবো। তাই আমার বাসায় ওরে বাসায় নিয়ে গেলাম। আমাদের বাসার মধ্যে সেদিন ওর কলমা হইলো, মানে আমাদের দুজনের বিয়ে হইলো বলতে হচ্ছে উইদাউট কাবিন ছাড়া জাস্ট ওই ছেলেটা বিয়ে পড়াই দিল। এখন বিয়ে শাদী হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমি বললাম যে ডকুমেন্ট তো আমি কালকে করবো। ও বলে হ্যাঁ কালকে করবা, সমস্যা নাই, বিয়েটা যেহেতু হয়ে গেছে ডকুমেন্টটা বড় কথা না, আমরা তো কলমা পড়ে ফেলছি, সো আমরা দুজন তো এখন হাজব্যান্ড ওয়াইফ, সো এটা কাগজটা বড় ইম্পর্টেন্ট না। আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তাহলে কালকে তুমি কখন আসতেছো? ও বলে তুমি বলো কখন আসবো। আমি বললাম আজকে রাতে থাকবা? বলে থাকলে তো ভালোই হইতো, বাসরটা হইতো। আমি বললাম না, কালকে আমাদের বাসর হবে, আজকে তুমি বাসায় চলে যাও, কালকে তুমি দুপুর 2টার আগে চলে এসো, আমি নামাজ কালাম পড়ে জোহরের মানে জুমার নামাজ পড়ে তারপর রওনা দিব। ও বলে আচ্ছা ঠিক আছে, তাহলে জুমার নামাজ পড়ে আমরা রওনা দিব। এই মর্মে তখন হলো কি, এরপরের দিন জোহরের নামাজ জুমার নামাজ পড়ে আমি ওটা ফোন দিলাম, ও বাসা থেকে বেরিয়ে গেছে। যদি বিশ্বাস করেন একেবারে বধূর মতো করে সেজে আসছে, উপরে বোরকা পড়ছে, আপনার একেবারে নববধূর সাজে আসছে। সেদিন ভালো করে চোখের দেখা ওরে দেখে নিলাম, খুব সুন্দর লাগতেছিল। ওরে যে এতটা সুন্দর লাগে এইটা আমি কখনো আগে চিন্তা করিনি, একদম পরি লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। যাই হোক ওই দিন তারে আমি আসার পরে দুজনে সিএনজি নিয়ে রওনা দিলাম। উনি যে হোটেলের কথা বললো ওই হোটেলে উঠলাম। ওঠার পরও আমারে বলে যে তুমি এখানে নিয়ে আসছো কেন, মানে এই জায়গাটা কেন? আমি বললাম যে তা নিয়ে তুমি বুঝবে না, চলো হোটেলে চলো। উনি রুম নাম্বারও বলে দিল, ফোনে কথা হলো, সেই রুম নাম্বারে আমাকে নিয়ে গেলাম। রুম নাম্বারে নিয়ে যাওয়ার পরে মানে রুমে বসার পর আমাকে বলে এখানে কেন? তখন কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। এইটা কি তোমার পরিচিত? আমি বললাম হ্যাঁ, এখানে আমাদের বাসর হবে। ও বলে এখানে বাসর? আমি বললাম হ্যাঁ, এখানে বাসর হবে। আসলে দেখো বাসায় তো মা থাকে, আর আমার এখনও জব হয়নি, আমি বিয়ে করে ফেলছি, এটা মা জানলে তো রাগ করবে, মা তো মানবে না, যার কারণে আমি এই জায়গায় নিয়ে আসছি। জায়গাটা অনেকটা সেফ, নীরব একটা জায়গা, এখানে আমাদের বাসর হবে, এখানেই সব কিছু হবে। ও বলতেছে যে তাহলে তো খুব ভালোই হয়, যে এখানে যদি আমাদের বাসর হয় এটা তো খুব ভালো, তাহলে যাও তুমি ফুল নিয়ে আসো। ও আমার বলছেন বাসরঘর সাজাবো, তুমি ফুল নিয়ে আসো। আর শোনো, আসার সময় একটু পায়জামা পাঞ্জাবি আর একটা টুপি ভাড়া করে নিয়ে এসো কোথাও থেকে, মানে বর্ষে যাইসো। আমি তো বসে যে আসছি। ওর দিকে তাকায় আছে তখন, মানে কি বলবো ভাই, বিশ্বাস করেন। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি রুমে থাকো, আমি আসতেছি। এটা বলে রুমে দিয়ে আমি তখন নিচে আসলাম। রিসিপশনে এসে দেখি রফিক খান ওখানে বসে আছে, চেয়ারের মধ্যে বসে আছে। আমার বলে আমি যে আসছি উনি কীভাবে জানলো, বা কেউ ওনাকে বললো, আমি কিন্তু বলিনি যে আমি চলে আসছি। পরে আমারে বলে সাথে সাথে আমাকে হ্যান্ড ক্যাশ টাকাটা দিল। টাকাটা দিয়ে বললো যে কালকে তো শনিবার, তুমি রবিবারে জয়েন করবো, অফিসের ঠিকানা এবং জয়েনিং লেটারটাও আমাকে দিয়ে দিল, হাতের মধ্যে সব কিছু। আমি বললাম যে দেখেন স্যার, আমি কোনো বিপদে পড়বো না তো, কারণ ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমার বড় বিপদে পড়ে যাব। উনি আমাকে বলে ওর কোনো ক্ষতিই হবে না, ওর কিছুই হবে না, ওর কোনো ক্ষতিই হবে না, ওর কিছুই হবে না, ও সম্পূর্ণ ঠিক থাকবে, তোমারও কোনো সমস্যা নাই, তবে ও আজকের পর থেকে আর তোমার সাথে কোনো যোগাযোগ করবে না। আমি তখনও বুঝতে পারতেছিলাম না যে অ্যাকচুয়ালি আসলে এখানে হচ্ছেটা কি। আমি বললাম ঠিক আছে স্যার, ওকে ফাইন, এই বলে আমি তখন বাসার দিকে চলে আসছি। এবং আসার সময় মোবাইল ফোনটা বন্ধ করে দিচ্ছি, মোবাইল ফোনটা চালু করে নিয়ে বাসায় আসছি। আসার পরে মারে বললাম যে মা আমরা এখানে থাকবো না, তখন চলে যাই, মানে বাসা ছেড়ে দিব। মা বলে কী হয়েছে? আমি তো কিন্তু তখন ভয় পাইতেছি যে উনি তানিয়াকে মেরে ফেলে কিনা, এবং আমি মামলা খেয়ে যাই কিনা, তানিয়া তো আমার বাসা চিনে, বা পুলিশে আমার বাসা দাঁড়ায় দেয় কিনা। পরের দিন বাসার মালামাল সব কিছু রেখে সকালবেলা আমি ভোরে, মানে একদম ভোরে 5টার দিকে আমি আম্মারে নিয়ে গ্রামে চলে আসছি। আম্মা আমারে বলে কী হয়েছে তোর? আমি বললাম কিছুই হয় নাই। 3 দিন কেটে গেল, তানিয়ার কোনো যোগাযোগ নাই। 3 দিন পরে আমি তখন বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে আমার বাসার মালামালগুলো সব নিয়ে আসছি, বাড়িওয়ালাকে ভাড়া মিটিয়ে দিছি। এরপরে একটা মেসে থাইকে আমি তখন চাকরিতে জয়েন করছি এবং নতুন একটা সিম ব্যবহার করতেছি। এই রফিক খান ওই কোম্পানির এমডি ছিল, মানে যে কোম্পানিতে আমি চাকরি করবো সেই কোম্পানির এমডি ছিল রফিক খান, কিন্তু ওনার সাথে আমার আর কখনো দেখা হয়নি এবং আমি আর কোনো সিমও ব্যবহার করিনি। মানে বলতে নতুন সিম ব্যবহার করছি, পুরনো সিমটা কিন্তু আর ইউজই করিনি, এটা ওখানেই ফেলে দিছি। এরপরে ধরুন একটা জব করতেছি, জবে 12 টাকা বেতন পাচ্ছি, আম্মার সাথে চলতেছি, সব কিছু ঠিক আছে। এই করতে করতে মানে ওই জবে থাকতে থাকতে তানির সাথে আর কোনো যোগাযোগ নেই। সেই জবে থাকা অবস্থায় রিয়া নামের একটা মেয়ের সাথে তখন আমার পরিচয় হয়, আমাদের মানে স্টেজের মধ্যে, মানে ঢাকার মধ্যেই যে কোনোভাবে হোক পরিচয় হয়। মেয়েটা দেখতে সুন্দর, অনেকটা সুন্দর, এবং মেয়ের বাবার বাড়ি গাড়ি আছে, বিশাল অট্টালিকার মালিক, সয় সম্পত্তির মালিক। এবং আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমি তখন এই মেয়েকে বিয়ের প্রস্তাব পাঠাই, মানে রিয়াকে বিয়ের প্রস্তাব পাঠাই।
এবং পাঠানোর পরে রিয়া দেখতে শুনতে অনেকটা সুন্দর ছিল, আমাকে পছন্দও করতো। ওর বাবার কাছে তখন বিয়ের প্রস্তাব পাঠানোর পরে ওর বাবা রাজি হয়, কিন্তু শর্ত দেয়। শর্ত হচ্ছে এটা যে উনি কাবিন করবে 20 লাখ টাকা, ওনার মেয়ের কাবিন হবে 20 লাখ, এবং কাবিন হওয়ার পরে মানে আমি ওনাদের বাসায় থাকতে হবে, মানে এক কথায় বলতে গেলে ঘর জামাই থাকবে, এবং 20 লক্ষ টাকা কাবিনে আমি রিয়াকে বিয়ে করব। তা আমি চিন্তা করলাম যে রিয়ার মানে কোনো ভাই নাই বোন নাই, ও একাই, এবং ওর যেই পরিমাণে জায়গা সম্পত্তি তার দাম তো 20 কোটি টাকার চেয়েও বেশি। আর 20 লাখ টাকা কাবিনে বিয়ে করলে আমার সমস্যাটা কি? রিয়ার সাথে আমার সম্পর্কটা ভালোই, এদিকে আমার অনেক ঘটনা ঘটেছে রিয়ার সাথে, ওই রিয়ার বিষয়গুলো স্কিপ করে গেলাম, হঠাৎ করে বিয়েতে চলে গেলাম যেহেতু সময় অনেকটা হয়ে গেল। এরপরে আমি তখন রিয়াকে বিয়ে করলাম 20 লক্ষ টাকা কাবিনে। আমার মাও রাজি ছিল, আমার মাকে রাজি সাক্ষী করে সব কিছু মিলে আমি তখন 20 লক্ষ টাকা কাবিনে রিয়াকে বিয়ে করি। বিয়ে করার পর আমি তখন রিয়ার সাথে থাকতে শুরু করি, ওই রিয়াদের বাসায় থাকি, ওইখানে থাকি, পাশাপাশি জব করি। এভাবে অনেকগুলো দিন কাটতে কাটতে একটা সময় রিয়া তখন গর্ভবতী হয়, এবং রিয়ার গর্ভে তখন আমার একটা মেয়ে সন্তান আসে। তো মেয়েটা আসার পরও সব কিছু ভালোই চলতেছিল, কোনো কিছু খারাপ না। এরই মাঝে হঠাৎ করে রিয়া বলতেছে আব্বু তো দেশের বাইরে চলে যাবে। আমি তখন বললাম যে তোমার আব্বু দেশের বাইরে চলে যাবে? মানে ওর মা কিন্তু আবার বিদেশে থাকে, ওরা হচ্ছে ইউরোপের কোন একটা দেশে, ওর মাও থাকে ওইখানে, এবং ওর বাবা দেশে আসতো, দেশ থেকে যাইতো আইতো, ও আবার ওইখানে যায়নি। মানে আমি যতটুকু ওর কাছ থেকে শুনেছিলাম ফ্যামিলিটা পুরো এলোমেলো একটা ফ্যামিলি। ওর মা ইউরোপে থাকে, ওর কোনো ভাই বোন নাই, ও ওর বাবার সাথে এখানে থাকে। ওর মা কেন ইউরোপ থেকে দেশে আসে না সেটা কিন্তু আর আমি জানি না। তাই আমারে বলো আব্বু তো বিদেশে যাবে এবং কিছুদিন পরে আসবে। তাই আমি বললাম যে ভালো কথা, তোমার আব্বু যাবে, আমি তো বাসায় আছি, বাসার ভাড়াটারা কিন্তু সবই আমি উঠাইতাম এবং উঠে ওর বাবার কাছে দিতাম। একটা পর্যায়ে ওর বাবা তখন ইউরোপে চলে গেল, এবং ওর বাবা ইউরোপে যাওয়ার পরে অনেক দিন হয়ে গেল ওর বাবা আসে না। তো তখন আমি ওনার সাথে যোগাযোগ করি, উনি বলে আসবো, অপেক্ষা করো, আসবো, একটু সময় লাগবে, এটা সেটা। এরই মাঝে উনি হঠাৎ করে আমারে বলতেছে আমি আমার ঢাকার বাড়িটা বিক্রি করে ফেলবো। আমি তখন বললাম যে কী বলেন আব্বু, ঢাকার বাড়ি বিক্রি করে দিবেন, কারণ কি? উনি বলে হ্যাঁ বাড়িটা বিক্রি করবে, একজনের সাথে কথা হয়েছে, তুমি বাড়িটার কাগজপত্রগুলো এমনি এমনি ঠিক করো। তা আমি ওনার বাড়ির কাগজপত্র ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক করতেছি। এই করতে করতে উনি হঠাৎ করে ওনার ওয়াইফকে নিয়ে একদিন আসছে। ওনার ওয়াইফকে নিয়ে যেদিন আসছে ওই দিনে উনি বাড়ির দলিল দিয়ে দিছে আরেক লোকের কাছে। দলিল দিয়ে বলতেছে আমার মেয়ে আর আমার মেয়ের জামাই এক ফ্ল্যাটে থাকবে, মানে আমাদেরকে একটা ফ্ল্যাট দিয়ে দিছে, আর পুরো বিল্ডিং বিক্রি করে দিছে। বিক্রি করে দিয়ে উনি জাস্ট 2 দিন ছিল, 2 দিন পর উনি আবার ব্যাক করে চলে গেছে। তো এখন আমি রিয়ারে বলতেছি যে তুমি তোমার বাবা মায়ের একমাত্র মেয়ে, তা ওরা তোমাকে সাথে করে নেয় না কেন? দেখেন রিয়া কিন্তু মূলত ওর বাবার মানে ওর আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সব কিছু ওর বাবার নামে, কিন্তু ওই সময় এসে আমি জানতে পারিছি রিয়া মূলত ওদের মেয়ে না, মানে ওনাদের কোনো ছেলে মেয়ে ছিল না, যার জন্য রিয়ারে পালক এনে পালছে। এরপরে রিয়ার মা যখন ইউরোপে চলে যায়, ওখানে ওর একটা ছেলে একটা মেয়ে হয়, ওরা ইউরোপে থাকে, ওরা কখনো দেশে আসা নাই। এরাই হচ্ছে অরিজিনালি ওই ভদ্রলোকের ছেলে মেয়ে, রিয়া হচ্ছে তার পালক মেয়ে। এটা কিন্তু আমি জানতাম না। রিয়ার ডকুমেন্ট কাগজপত্র সব কিছু কিন্তু এই লোকের নামে। ওমা, এবার আমি পড়ে গেলাম বিপদে, যে জায়গা সম্পত্তি এগুলো আমি যা দেখে ওরে বিয়ে করছিলাম এগুলো আসলে কোনোটাই না। মানে এই টেনশানে তখন রিয়ার সাথে আমার মানে আস্তে আস্তে করে সম্পর্ক খারাপের দিকে যাইতেছে। ও আমার চিট করছে, ও আগে কেন বলে নাই যে এটা ওর আপন বাবা না, এখানে ও হচ্ছে মানে এটা ওর মানে পালক বাবা, এটাও না বলে কেন আমাকে বিয়ে করলো, আমার ধোকা কেন দিল, কাবিনও 20 লাখ টাকা। মানে এরকমভাবে চিন্তা ভাবনা টেনশানের মধ্যে পড়ে আমি আপনার পাগলের মতো হয়ে গেছিলাম। আমার তখন মানে মন মানসিকতা ঠিক নাই, কিছুই ঠিক নাই, মানে কোন একটা অবস্থানের ভিতরে চলে গেছে ভাই, তখন আর বলে বোঝাতে পারবে না। ইতিমধ্যে রিয়ার ঘরে আমার আরও 2টা কন্যা সন্তান হয়ে গেছে, তখন আবার 3টা মেয়ে হয়ে গেছে অলরেডি। 3টা মেয়ে হয়েছে, এবং 3টা মেয়ে হয়ে যাওয়ার পরে আমি যেখানে জব করি এখানের অবস্থাও ভালো না, নিজেও চলতে পারি না, এবং ওই সময়টাতে এসে আমি তখন তানিয়ারে মিস করতেছি, তানিয়ার কথা বারবার মনে পড়তেছে। এবং তখন আমি গোপনে আজকে এত বছর পরে গোপনে আলোচনা করতে শুরু করলাম যে তানিয়া আসলে মূলত বিয়ে করছে কারে, মানে রফিক খানকে তানিয়াকে বিয়ে করছে কিনা। পরে জানলাম যে রফিক খান তানিয়াকে বিয়ে করে নাই, এবং আমি নিজে যখন তানিয়ার খবর নিলাম তখন জানতে পারলাম যে তানিয়ার অন্য একটা জায়গায় বিয়ে হয়েছে। এই সময় কিন্তু আমার অবস্থা খুবই খারাপ, আমার চলাফেরা করতে পারি না। আমি বহু কষ্টের পরে একদিন তানিয়ার নাম্বারটা ম্যানেজ করে একদিন রাতে আমি তানিয়ারে ফোন দিছি। ফোন করার পরে এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, আমার কিন্তু ওই চাকরিটা চলে গেছে। রফিক খানের কোম্পানিতে আমি যেখানে চাকরি করতাম ওখান থেকে আমার চাকরিটা যে কোনো কারণে চলে গেছে, আমি আরেকটা নতুন কোম্পানিতে ওই সময় চাকরি নিয়েছিলাম। পরে ও আমার উপরে কোনো রাগ নাই, মানে কোনো অভিমান নাই। আচ্ছা, ওর সাথে আমি যা করছি আমি ওরা বারবার প্রশ্ন করছিলাম যে রফিক খান কেন এটা করলো, কিছুই বলে না। সেদিন তোমার সাথে কি হয়েছে সেটাও বলে না, তুমি কি ঠিক আছো সেটাও বলে না, শুধু বলে আমি ভালো আছি।
পরে আমারে বলে, তুমি এত বছর পরে কেন আমাকে ফোন করছো বা আমার নাম্বার কীভাবে পাইছো? আমি বললাম, দেখো তুমি না হয় আমাকে খুঁজে পাবা না, আমি ইচ্ছে করে হারাই গেছি, তুমি তো আর হারাই যাও নাই, তোমার সাথে তো আমাদের ফ্রেন্ড সার্কেল সবারই যোগাযোগ আছে, ওইখান থেকে তোমার নাম্বারটা নিছি, আর আমি কারোর সাথে যোগাযোগ রাখি নাই। ও তখন আমাকে বলে, কেন ফোন করছো? আমি বললাম, দেখো আমি তো এরকম এরকম প্রবলেমে আছি, আমি একটা জব করি, চলতে পারি না, এটা সেটা। বিশ্বাস করেন, ওর সাথে আমি মিট করি না, দেখা করি না, ও যে কোনো লোকের মাধ্যমে আমার জন্য 1 লাখ টাকা পাঠাই দিছে। দেখা হয় নাই কিন্তু, দেখা ছাড়াই টাকা পাঠাই দিছে। তো এবং আমি বিপদে পড়লে যে কোনো সময় ফোন দিতাম যে তানি আমি এই সমস্যার মধ্যে আছি, আমাকে টাকা দিয়ে দিত, মানে খুব টাকা দিয়ে দিত। এমন করতে করতে একদিন আমার সাথে মিট করি। মিট করার পরে জানতে পারি যে মূলত ওর একটা জায়গায় বিয়ে হয়েছে, ওর হাজব্যান্ড একটু বয়স্ক মানুষ, কিন্তু ওর টাকা পয়সা মালিক, ওর সাথে ওরকম কোনো নাই, মানে ওরকম কোনো কিছুই হয় না, কিন্তু ওর টাকা পয়সার মালিক। তো একদিন আমি পা ধরে কান্না করছি যে তানিয়া দেখো, আমার অনেক অপরাধ হয়ে গেছে, অনেক অন্যায় হয়ে গেছে, আমি ভুল করছি, আমি টাকার লোভে পড়ে, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের সন্তান ছিলাম, আমি টাকার লোভে পড়ে গেছি, তুমি আমাকে মাফ করতো। আমাকে বলো না, এটা কোনো বিষয় না। আমি বললাম, রফিক খানের সাথে তোমাদের পূর্ব পরিচিত কীভাবে? এটাও আমাকে বলে না, মানে রফিক খানের বিষয় নিয়ে আমার সাথে কোনো কথাই বলতে চায় না। এই করতে করতে পুনরায় আবারও এই তানিয়ার সাথে আমার অবৈধ সম্পর্ক শুরু হয়। আমার বউ একদিকে, তানিয়া একদিকে, এবং এরকম করেই সম্পর্কটা সামনের দিকে যাচ্ছে। তানিয়ার ঘরে কোনো সন্তানাদি হয় নাই। আজকে প্রায় 14-15 বছরের মতো আমার মানে রিয়ার ছেলে মেয়েগুলো পুরোপুরি বড় হয়ে গেছে, মানে মেয়ে 3টা একদম বড় হয়ে গেছে। ধরেন আপনার বিয়ের বয়স, এই সময় তানিয়ার প্রতি আমি এতটাই দুর্বল হয়ে গেছি, এই বয়সে এসে যাবে, তানিয়াকে ছাড়া কিছুই বুঝি না। তানিয়ার সাথে একদিন দেখানো হলে আমি পাগল হয়ে যাই। এখন তানিয়াকে বারবার বলতেছি, তুমি তোমার ওই স্বামীকে ছেড়ে চলে আসো। তানিয়া আমাকে বলতেছে, আমি আসতে পারি এক শর্তে, তুমি তোমার বউ রিয়াকে ছেড়ে দাও। আমার 3টে মেয়ে আছে, বলে মেয়ের দায়িত্ব আমি নিব। এই পর্যায়ে এসে আমি আসলে সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলাম যে, কিন্তু আমি সত্যি কথা বলতে গেলে তানিয়াকে ভালোবাসি। রিয়াকে আমি বিয়ে করছিলাম একটা লোভে পড়ে, কিন্তু রিয়ার প্রতি আমার কখনো ভালোবাসা আসে নাই। আর এমন কোনো রাত নাই যে রিয়া আমাকে টর্চার করে না, মানসিকভাবে, শারীরিকভাবে, বিভিন্নভাবে আমাকে টর্চার করে যাচ্ছে। আমি রিয়ার অত্যাচার নিতে পারতেছি না। মানে আমি চাই রিয়ার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য, যে কোনোভাবেই হোক আমি রিয়ার হাত থেকে বাঁচতে চাই। এবং আমি মূলত ভালোবাসি বা পছন্দ করি তানিয়াকে, আমি তানিয়ার সাথে যেতে চাই। কোনভাবে গেলে ভালো হয়, আমার মেয়েগুলোর ভবিষ্যতের কথাও চিন্তা করি। ঠিক সিদ্ধান্তহীনতায় ভুগতেছি বলে আপনাকে এতগুলো কথা জানাইলাম, এবং আপনার মাধ্যমে একটা পরামর্শ চাই যে আসলে আমি এই মুহূর্তে কী করতে পারি। আর আপন ভাই সাবধান, যদি আপনি আমার গল্প রেকর্ডও করেন তাহলে অবশ্যই আমার নাম, ঠিকানা সমস্ত কিছু হাইড করে বা ওভাবেই বলবেন, যাতে আমার ফ্যামিলিগতভাবে কেউ যদি শোনো তারা যাতে না বুঝতে পারে। তবে আপনি আমাকে একটা পরামর্শ দিবেন ঠিক এই মুহূর্তে কী করা যায়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে। রাজধানী ঢাকার ছেলেই বলি, যদি উনি ঢাকার মানুষ না, সিয়াম ভাইয়ের গল্পটা শুনেছেন। এবং সিয়াম এই মুহূর্তে, ছদ্মনাম সিয়াম এই মুহূর্তে আমার কাছে একটা পরামর্শ চেয়েছে যে সেই এই জায়গায় সে কী করতে পারে। তো তার সাথে আমার যতটুকু মেসেজ হয়েছে বা ইমেলের মাধ্যমে যতটুকু কথা হয়েছে, উনি আমাকে একটা কথাই বারবার বলছে যে উনি তানিয়াকে অসম্ভব রকমের ভালোবাসে, কিন্তু ওনার 3 মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে উনি সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। তো আমি ওনাকে একটা কথাই শুধু বলেছিলাম যে কষ্ট হলেও রিয়ার সাথে থেকে যান, এটা আমার কাছে মনে হয় আপনার জন্য ভালো হবে। আর তানিয়ার কাছ থেকে নিজেকে গুটিয়ে নেন। তো আমার এই পরামর্শ উনি সন্তুষ্ট হয়নি। সন্তুষ্ট না হওয়াতে আমি ওনাকে বলেছিলাম, আপনার গল্পটা আমি রেকর্ড করব, আপনি দেখবেন যে মানুষকে কমেন্ট করে আপনি সেই সিদ্ধান্ত নিয়ে নেন। সেই সিদ্ধান্ত উনি রাজি হলো, বলো ঠিক আছে আপনি আমার গল্প রেকর্ড করেন। যার কারণে ওনার গল্পটা আমি রেকর্ড করলাম, আপনাদেরকে শোনালাম। এবং অবশ্যই বলে রাখি যে আপনি একটা মতামত লিখবেন কমেন্ট বক্সে। সিয়াম ভাই আপনাদের মন্তব্যটা পেয়ে হয়তো একটা সঠিক জীবনে যেতে পারে, কারণ সিয়াম ভাইয়ের একটা ভুল ধ্বংস করে দিতে পারে ওর 3টা মেয়ের জীবন, ওর বউ রিয়া, ধ্বংস করতে পারে ওর প্রেমিকা তানিয়া, তানিয়ার ওই সংসার। এই জন্য একটা মন্তব্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনার মন্তব্য করে যাবেন। আজ এখানেই বিদায়, ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।